90.8 FM শুনতে থাকুন। শুনছেন ভৌতিক 90.8। হাটে ঘাটে মাঠে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, যেখানটায় এই মুহূর্তে শুরু হয়ে গেছে এশিয়ান রেডিওর উইকেন্ড স্পেশাল বিগ আয়োজন ভৌতিক 90.8, যেখানটায় এই মুহূর্তে আপনার সাথে আছি আমি ফিরোজ খান। আর আমি থাকবো ঠিক রাত 2টো পর্যন্ত আপনার সাথে ভৌতিক 90.8 নিয়ে। আপনার পাঠানো অথবা আমাদের লিসেনারদের রেকর্ড করা কিছু ঘটনা নিয়ে আমরা আপনাদের সাথে রাত 2টো পর্যন্ত থাকবো। আর আপনাকে বলছি, আপনারা আমাদের সাথে আজকের ভৌতিক নিয়ে আপনার মতামত, আপনার মূল্যবান কমেন্ট, আপনার আজকের ভৌতের গল্পগুলো কেমন লাগছে সেই কথাবার্তাগুলো আপনারা আমাদেরকে লিখে পাঠাবেন এমনটাই প্রত্যাশা করি। যদি চান যে হ্যাঁ আমার সাথে আপনি যুক্ত হবেন, লিখবেন ভৌতিক নিয়ে আপনার কোনো মতামত, লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর যদি আপনার সাথে ঘটেছে অথবা আপনি কোনো একটা জায়গা থেকে শুনেছেন, আপনার কাছের কোনো মানুষ থেকে শুনেছেন, এরকম যদি কোনো ভূতের ঘটনা আপনার কাছে থেকে থাকে, নিশ্চয়ই আমাদেরকে লিখে পাঠাতে পারেন। লিখুন facebook.com/ভৌতিক90.8, সেখানকার আমাদের এই পেজে ইনবক্সে গিয়ে বাংলায় সুন্দর করে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিবেন। আমরা নিশ্চয়ই অনার করব। আপনাদের মধ্য থেকে পাঠানো অসংখ্য বন্ধুদের কাছ থেকে বেছে বেছে আমরা কিছু গল্প আপনাদের জন্য নিয়ে এসেছি। যেমনটা করে এই মুহূর্তে আমরা একটা চমৎকার গল্প শুনে আবারও ফিরোজ খান ফিরছি। আপনার কথাবার্তাগুলো লিখুন, যা লিখবেন প্রথমে লিখবেন AR, তারপর পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। শুনতে থাকুন। আজ আমি যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটা আমি শুনেছিলাম আমার দাদুর কাছ থেকে। দাদু ছিলেন পূর্ববঙ্গের, অধুনা বাংলাদেশের লোক। দাদুর বেড়ে ওঠা ফরিদপুরে। এখন হয়তো যুগের নিয়মে সবকিছুই পরিবর্তন ঘটে গেছে, কিন্তু যখন কার কথা বলছি তখনও গ্রামে আলো আসেনি। সন্ধ্যে 7টার মধ্যে গ্রামের লোকেরা যে যার বাড়িতে ঢুকে যেত, আর তার কিছুক্ষণের মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ত। রাত 9টায় দাদুদের গ্রাম ছিল একেবারে নির্ঝুম পুরী। ঝিঝি পোকার তারস্বর চিৎকার ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যেত না। দাদুর বয়স তখন সদ্য 12 পেরিয়েছে। তখন থেকে দাদাকে দেখেছি খুব ডাকা বুকুর ধাঁচের। কোনো কিছুতেই ভয় পাওয়া তার ধাতে ছিল না। অন্যরা যখন ভূত প্রেতাত্মার নাম শুনে ভয়ে শিহরিত উঠত, তখন দাদু ছিলেন একজন উজ্জ্বল ব্যতিক্রম। ওই 12 বছর বয়সে শ্মশানে যাওয়া, মরা পোড়ানো দেখা তার কাছে ছিল জল ভাতের ব্যাপার। আমার বড় দাদু মানে দাদুর বাবা অনেক মেয়েরও বকেও ছেলেকে শোধরাতে পারেননি। একসময় তিনিও হাল ছেড়ে দেন। আমার দাদুর মা দাদুর জন্মানোর 1 বছরের মধ্যেই মারা যান। দাদুর আপন দিদি দাদুকে বড় করেছেন। দিদির যখন বিয়ে হয়ে যায় তখন দাদুর বয়স তখন 8 থেকে 10 মাস। দিদি চলে যাওয়ার পর দাদুকে শাসন করার মতো বাড়িতে কেউই রইল না। পাল্লা দিয়ে দাদুর দস্যিপনা বাড়তে থাকলো। শ্মশানে, পোড়া বাড়ি, কবরখানা এসব ছিল তার খেলার জায়গা। দাদুর বাবা এসব দেখে শুনে বললেন, একদিন এসব জায়গায় ভূতের হাতেই তোর শিক্ষা হবে। দাদু দুষ্টুমির হাসি হাসতেন আর মনে মনে বলতেন, ভূত বলে কিছুই হয় না।
এবার আসল ঘটনায় আসি। দাদুর বয়স তখন 12 পেরিয়েছে। তখন বাংলাদেশে ভরা বর্ষাকাল। খাল, বিল, পুকুর, দিঘি সবকিছু জলে পরিপূর্ণ। পদ্মাতে বান ডেকেছে। দাদুর বন্ধুরা সবাই মিলে ঠিক করে পদ্মার বান দেখতে যাবে। দাদু আরো বলেন, ফেরার পথে জোড়াবিলে এর পুকুরে মাছ ধরা হবে। জোড়াবিল নাম শুনেই সব বন্ধুরা থ মেরে যায়। জোড়াবিলের নামে দাদুদের গ্রামে কিছু কাহিনী প্রচলিত ছিল। কেউ বলতো ওখানে অশরীরদের বাস, কেউ বলতো ওখানে গেলে কেউ ফেরত আসে না। যদিও দাদুদের গ্রামে এমন কেউ ছিল না যারা কোনোদিন জোড়াবিলে গিয়ে আসল ঘটনা চাক্ষুষ করে এসেছে। বড় দাদু বলতেন ওখানে নাকি অনেক যুগ আগে কালু ডাকাতের আস্তানা ছিল। যারাই ওখানে যেত তাদের সবকিছু লুটপাট করে তাকে জোড়াবিলের খালে ডুবিয়ে মারত। একদিন এক বৃদ্ধা তার পঙ্গু স্বামীকে নিয়ে ওখান দিয়ে ফিরছিল। বৃদ্ধার সামনেই কালু ডাকাত তার স্বামীকে জোড়াবিলের খালে ডুবিয়ে মারে। বৃদ্ধা তখন অভিশাপ দেন, তোরও একদিন এভাবে অপঘাতে মৃত্যু হবে, মরো তোর আত্মা শান্তি পাবে না। কিছুদিন পরে নাকি ওই কালু ডাকাত জলে ডুবে মারা যায়। অনেকে বলে অনুশোচনায় আত্মহত্যা করেছে, আবার কেউ বলে বুড়ির অভিশাপে অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। আসলে কি হয়েছিল সে কথা কেউ জানে না। যাই হোক, দাদুর প্রস্তাবে দাদুর কোনো বন্ধু রাজি হয়নি, যা এরকম অবধারিত ছিল। সবাই মিলে পদ্মার বান দেখে ফেরার পথে দাদু একরকম জোর করেই জোড়াবিলে যায়। বলা বাহুল্য, দাদু সেখানে একাই গিয়েছিল। দাদু যখন জোড়াবিলে পৌঁছায় তখন আকাশ মোটামুটি পরিষ্কার। রোদ না থাকলেও আলোর আভা রয়েছে। আজ মনে হয় আর বৃষ্টি নামবে না। জোড়াবিলের খাল লাগোয়া একটা পোড়া বাড়ি আছে। এটা নাকি 500 বছরের পুরনো, যদিও তাতে বাড়ির আর কিছু অবশিষ্ট নেই। দেওয়াল ভেঙে পড়েছে, পলেস্তরা খসে পড়েছে, জায়গায় জায়গায় বট অসুস্থ গাছ দেওয়ালে বেয়ে উঠেছে। এখানে নাকি কালু ডাকাত থাকত। বাড়িতে ভূতের ছাপ একেবারেই স্পষ্ট। কোথাও কোনো জনমানুষ নেই। কোথাও একটা ডাউক ডেকে উঠল। দাদুর গাটা একটু ছমছম করে উঠল। ছিপ দাদুর সাথেই ছিল, আর সাথে ছিল পিঁপড়ের ডিম, মাছ ধরার টোপ হিসেবে। দাদু ছিপ ফেলে বসে রইল। বেশ কিছুক্ষণ বসার পর মশার জ্বালায় দাদুর মাছ ধরা মাথায় উঠল। মশা তো নয়, যেন পাখি। এই যা বড় বড়, অনেকটা সময় পেরিয়ে গেছে। আসার পথে আকাশে যে আলো আভা ছিল তাও ক্রমে ক্রমে ধূসর হয়ে আসছে। পশ্চিম কোণে ঘন মেঘ জমেছে। খুব জোরে বৃষ্টি আসবে বলে মনে হয়। হঠাৎ দাদুকে চমকে দিয়ে দূরে কোথাও একটা করকর করে বাজ পড়ল। 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। দেখতে দেখতে জোর বৃষ্টি শুরু হলো, আর সাথে দমকা এলোমেলো হাওয়া। দাদু তড়িঘড়ি করে পোড়া বাড়ির দিকে ছুটতে লাগলেন। যখন দাদু বাড়িতে পৌঁছালো ততক্ষণে দাদু পুরো ভিজে গেছে। কোমরের গামছাটা খুলে ভালো করে চিপে দাদু গা মুছতে লাগলো। একবার কাছ থেকে দাদু ভালো করে বাড়িটা দেখতে শুরু করলো।
বাড়িটা অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে আছে, বাড়িটা অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে রয়েছে। বাড়ি ভর্তি মাকড়সার ঝুল। এখানে কদিন পরে যে কারো পা পড়েছে কে বলতে পারে। দাদু এখানে দাঁড়িয়ে রয়েছে, সে একটা বারান্দায়, সাথে লাগানো দুটো পেল্লাই ঘর। একটা ঘরের ছাদ প্রায় নেই, আরেকটা ঘরের ছাদ প্রায় নেই বললেই চলে, আর আরেকটা ঘর এর ছাদ মোটামুটি অক্ষত। দাদু ঠিক করলো ওখানে গিয়ে দাঁড়াবে, কারণ এলোমেলো হাওয়াতে বৃষ্টি দাদুকে ভিজিয়ে দিচ্ছিল। দাদু ঘরে ঢুকতে যাবে, হঠাৎ মনে হলো বারান্দার পশ্চিম প্রান্তে কেউ দাঁড়িয়ে আছে। দাদু ভালো করে চোখ মেলে চেয়ে দেখে একটা কলা পাতা বৃষ্টিতে ভিজে চকচক করছে। নিজের উপর নিজে হেসে দাদু ঘরে ঢুকল। ঘরে একটা বিকট গন্ধ, মরা ইঁদুর, বাদুর আর মাটির সোদা গন্ধ একসাথে মেলালে যে গন্ধটা সৃষ্টি হয় অনেকটা সেরকম। বৃষ্টি আজ থামলে হয়, এরপর যদি শয়লা নদীতে বান ডাকে তাহলে তো মহাবিপদ। গতবারের সময় নদীতে বানে গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বনাশ এবারও যদি তেমনই কিছু হয়, একটা উঁচু জায়গা দেখে রাখতে হবে, তেমন হলে ছাদে উঠে যেতে হবে। দাদু ঘর থেকে বেরিয়ে ছাদের রাস্তা খুঁজতে চলল। বারান্দার এক বাঁক ঘুরতেই আবার সে দৃশ্য, কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। দাদু ভালো করে চোখ কচলে দেখল এবার সত্যি সত্যি কেউ দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো একজন বুড়ি গোছের মহিলা, পরনে সাদা শাড়ি। উনি বোধ হয় বৃষ্টিতে আটকে পড়েছে। দাদু কাছে যেতে উনি একা ঘরে ঢুকে গেলেন। দাদুও পেছনে পেছনে ঘরে ঢুকে যান, কিন্তু ঘর খালি, কেউ কোথায় নেই। হঠাৎ করে পেছনে ফিরে দাদু দেখলেন মহিলা দাদুর ঠিক পেছনে দাঁড়িয়ে, চোখটা অগ্নিকুণ্ডের মতো জ্বলজ্বল করছে, পা তার মাটিতে নেই। দাদুর বুঝতে ভুল হল না, আজ সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছেন। সে অশরীরটা রাগে ফুঁসতে শুরু করল। দাদু কিছু বোঝার আগেই একটা আওয়াজ ভেসে এলো, অট্টহাসির আওয়াজ, পুরুষ কণ্ঠে, সাথে তার কথাও শোনা গেল। আজ অনেক যুগ পরে মানুষের খুনে নিজের কলিজা ঠান্ডা করব, আর সাথে হাড়মির করা অট্টহাসি। হঠাৎ করে দাদুর সামনে থাকা অশরীরটা দাদুকে শূন্য ছুড়ে দিল। দাদু জ্ঞান হারালেন। শুধু এতটুকু শুনলেন, এক নারী কণ্ঠে বলছে, আমি থাকতে তা তুই কোনোদিনই পারবি না। দাদুর যখন জ্ঞান ফিরে, দাদু তখন বিছানায় নিজ ঘরে। সামনে বাবা, বন্ধুরা সবাই ভিড় করছে। কয়েক রাত দাদুর খুব জ্বর লেগেছিল। দাদু যখন সুস্থ হল, তখন বন্ধুদের মুখ থেকে শুনল তারা সবাই এসে পড়াতে দাদু জোড়াবিলে যাওয়ার কথা বলে। সবাই পাড়া থেকে দাদুকে খুঁজতে বের হয়। সবাই যখন জোড়াবিলের সামনে এসে দাঁড়ায়, তখন সন্ধ্যা নামে, বৃষ্টিও ধরে এসেছে। হঠাৎ কিছু একটা পড়ার আওয়াজ, সবাই পেছনে ফিরে দেখে দাদুর জ্ঞান শূন্য শরীর পড়ে রয়েছে। রাতে দাদুর জ্বর চরমে উঠে যায়। জ্বরের ঘোরে দাদুর মুখ থেকে বিকট বিকট আওয়াজ বের হয়। কখনো দাদু বলছে, কাউকে ছাড়ব না, সবাইকে শেষ করে দেব। আবার কখনো বা বলছে, আমি সবাইকে বাঁচাবো, তুই কারোর কোনো ক্ষতি করতে পারবি না। কালক্রমে দাদু সুস্থ হয়ে ওঠে।
ঘটনার অনেকদিন পর একদিন দাদু বাড়িতে দাওয়াতে বসে আছে। সন্ধ্যা তখন সবে নেমেছে। হঠাৎ দাদু পাশ ফিরে দেখেন সেদিনকার সেই মহিলা আজ আর তার চোখ ঝলছে না। চোখে মুখে প্রাপ্তির হাসি, বড় মায়াবী তার মুখখানি। কিছুক্ষণের মধ্যেই তিনি আবার অদৃশ্য হয়ে যান। Bhotik 90.8 হ্যালো বন্ধুরা, আরো একটিবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, যেখানটা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন ফিরোজ খানকে। ফিরোজ খান আপনার সাথে আছি ভৌতিক 90.8 নিয়ে, আর আমি থাকবো ঠিক রাত 2টো পর্যন্ত আপনার সাথে। আপনাকে বলছি, যদি আজকের ভৌতিক নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে, ঘটনাগুলো আপনার কাছে কেমন লাগছে, আপনার মতামত নিশ্চয়ই আমরা কামনা করি। আপনার মোবাইলের মেসেজ অপশনকে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। অনেক বন্ধুরা লিখেছে তাদের কথাবার্তাগুলো বলার আগে আপনাকে বলছি, এরকম যদি কোনো ঘটনা আপনার কাছে আপনার সাথে ঘটেছে অথবা আপনার কাছে আপনার সংগ্রহে আছে, কোনো একটা জায়গা থেকে শুনেছেন, আপনার বন্ধু বান্ধবী অথবা আপনার দাদা নানা, যে কোনো জায়গা থেকে যদি আপনি কোনো ঘটনা শুনে থাকেন, সেই ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। লিখুন facebook.com/ভৌতিক 90.8। সেখানটায় গিয়ে আমাদের যে পেজ আছে সেখানে ইনবক্সে গিয়ে আপনার ঘটনাটি বাংলায় লিখে পাঠাবেন এমনটাই প্রত্যাশা করি। লিখেছে SMS এর মাধ্যমে এই যে বন্ধু, তার নামটি হচ্ছে পার্থ বাড্ডা থেকে লিখেছে, কেমন আছে জানতে যাচ্ছে, কালকে তার এক্সাম, তারপর আমাদের শুনছে, আমরা অনেক ভালো আছি, আমাদের ভৌতিক টিম অনেক ভালো আছে। বেলাল আছে আমাদের সাথে খিলগাঁও থেকে, জানতে চাচ্ছে ওকে সে আমরা ভালো আছি কিনা। ভালো আছি। শান্ত ডেবরা থেকে লিখেছে আমাদেরকে, ভৌতিক ইজ দ্য বেস্ট। আমি অ্যান্ড আমার ফ্রেন্ড মাসুম, সাগর বাবু, জাহিদ, লিমন, সীমান্ত, শুভ একসাথে শুনছি। সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8। আশা করি রাত 2টো পর্যন্তই আমার সাথে থাকবেন। অনেক ভয়ঙ্কর ঘটনাগুলো শোনার চেষ্টা করবো আপনাদেরকে। সাইদুল শুভ আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, ভাইয়া শুনছি আমি আপনাদের প্রত্যেকটা এপিসোডের মতো আজকেও আপনাদের সাথে আছে, থ্যাংক ইউ সো মাচ। মিজান খান আছে আমাদের সাথে, আর সে রাজীব গাজীপুর থেকে লিখছে, খুব সুন্দর শো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এলেক্স আরমান ভাইয়া, ওয়াসাম শো, কেমন আছে জানতে যাচ্ছে। রুবেল আছে আমাদের, অবুজ রুবেল কার্নিগঞ্জ থেকে লিখেছে, সে আসতে যাচ্ছে, ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। আর আপনাকে বলছি, আপনি যদি সরাসরি এসে আমাদের স্টুডিওতে বন্ধুদের মতো যদি আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি শেয়ার করতে চান, তাহলে লিখতে পারেন। প্রথমে লিখবেন AR, তারপর B লিখে আপনার ফোন নাম্বারটি লিখে তারপর পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে শুভ আমাদের সাথে আছে লালবাগ থেকে, ভৌতিক মাই ফেভারিট শো, ওকে থ্যাংক ইউ সো মাচ। শিশির আছে আমাদের সাথে গাজীপুর থেকে, হচ্ছে ভেরি হরর স্টোরি, থ্যাংক ইউ সো মাচ। রাজীব আছে আমাদের সাথে মিরপুর 14 নাম্বার থেকে আমাদের সাথে, ফয়সাল রাব্বি, অনেক ভয় লাগছে তার শুনছে। আরাফাত আছে খুলনা থেকে, কেমন আছে জানতে চাচ্ছে। জুয়েল আছে আমাদের সাথে, শান্তি শাহজাদপুর থেকে শুনছে, লাভ ভৌতিক, ফিরোজ ভাইয়ের ভয়েস জোস, থ্যাংক ইউ সো মাচ। লিখেছে রাতুল তালুকদার আমাদের সাথে আছে, তার থেকে গল্প আছে নিশ্চয়ই। আপনি যে আমাদের facebook.com/ভৌতিক 90.8 সেখানকার পেজে গিয়ে আপনার ঘটনাটি নিশ্চয়ই লিখে বাংলায় পাঠিয়ে দিবেন। লিখেছে তার নামটি হচ্ছে সামি, লিখেছে মিরপুর 10 নম্বর থেকে, ফিরোজ ভাই ওকে আমার কণ্ঠ নাকি তার থেকে অনেক ভয়ের মনে হচ্ছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। সুরমা আছে আমাদের সাথে, শুনছে, অনেক ভয় পাচ্ছে। MD শুভ লিখেছে, আপনাদের নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে ভৌতিক 90.8। রফিদ আছে আমাদের সাথে মিরপুর থেকে, রফিদ লিখেছে অনেক ভয় পাচ্ছে, অনেক ভালোবাসে ভৌতিককে। আমাদের সাথে আছে হাকিম, ইমন আছে আমাদের সাথে, অনেক ভয় লাগছে। আলমগীর আছে আমাদের সাথে জামালপুর থেকে, খুব ডর লাগছে নাকি এমনটাই লিখছে। মোফাজ্জল আছে আমাদের সাথে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, লিখছে আমার বাড়ি হচ্ছে ফরিদপুরে অনেক হান্টেড প্লেস আছে। এই ঘটনাটি শুনে নিশ্চয়ই ওই ফরিদপুরের
তাই এই মতামতটুকু সে প্রকাশ করেছে। তো আছে আমাদের সাথে মিরপুর থেকে আপনাদের নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 নিউ ফ্রেন্ড অ্যান্ড ওকে। আমাদের সাথে আছে জেরিন, আছে আমাদের সাথে সিম্মা মিরপুর থেকে। আমি আর আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া অনেক ভৌতিক ঘটনা আছে। এগুলো কারো কাছ থেকে শোনা গল্প নয়, এগুলো হচ্ছে আমাদের নিজের সাথে ঘটে যাওয়া। নিশ্চয়ই আমরা যেই ওয়েগুলো বলেছি সেখানটায় আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে। ওয়ালি আছে মিরপুর থেকে 14 নম্বর। খুব ভয় লাগছে, তাই আমি ও আমার মামা দুজন মিলে শুনছি। দুজনকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8। লিখেছে তার নামটি হচ্ছে রাজ। ভৌতিক ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। লিখেছে সঞ্জু উত্তরা থেকে। লিখেছে আই লাভ হরর স্টোরি অ্যান্ড আমি হরর এক্সপেরিয়েন্স নিতে চাই, পছন্দ করি, বাট আমার সাথে ঘটে না, এমনটা বলছে সে। মিথিলা আছে আমাদের সাথে মিরপুর 6 নম্বর থেকে। আমি আর আমার বোন রুমের লাইট অফ করে জানালা খুলে ভৌতিক শুনছি, খুব ভয় লাগছে। শুভ আছে আমাদের সাথে আজম টঙ্গী থেকে। প্রথম ঘটনাটি খুব মজার ছিল এমনটা লিখছে। রানা আমাদের সাথে আছে। রানা লিখছে ফ্রম নূর মসজিদ রোড থেকে আমাদের থেকে শুনছে, ঢাকা থেকে। সাবরিন আছে আমাদের সাথে, শাকিল আছে আমাদের সাথে। এভাবে অসংখ্য বন্ধুরা দেখতে পাচ্ছি ভৌতিক 90.8 এই মুহূর্তে যুক্ত আছে। সবার কথাবার্তাগুলো নিশ্চয়ই বন্ধুদের সাথে শেয়ার করব। আপনাদেরকে বলছি আজকে যদি ভৌতিক নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে নিশ্চয়ই আমাদেরকে লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। আপনাদের মধ্য থেকে আপনাদের খুব কাছের কোনো বন্ধু হয়তো এই ঘটনাটি লিখে পাঠিয়েছে, তার ঘটনাটি আজকে আমরা এই মুহূর্তে শুনে আসি। আর আমাদেরকে লিখুন আপনার মতামত। ইদানিং কাজে খুব বেশি ব্যস্ত থাকায় অনেকগুলো নতুন ঘটনা থাকার পরও আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তারপরও আজ সময় করে আপনাদের সাথে এই নতুন ঘটনা শেয়ার করছি। ঘটনাটি ঘটেছিল অনেক আগে আমার মায়ের এক মামিদের এলাকায়। আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগে। তখন ওনার মামি মানে আমার নানির 13 কি 14 বছর বয়স হবে। তখন নাকি গোলা বিবি, বসন্ত বিবি আরো কি এদের অস্তিত্ব ছিল। হয়তো অনেকে এখন বলবেন এসব ভুয়া কল্পনা, না হয় আমার কল্পনার একাংশ, যা লিখে আপনাদের মনোরঞ্জনের চেষ্টা করছি। আসলে বাস্তব ঘটনাটা একটু অন্যরকম। এগুলো আছে, ছিল কি নেই এসব পরে। তবে এই ঘটনার এমন একজন ছিল যার উপস্থিতি আমাকেও ভাবি তুলেছিল। যাক, এখন মূল ঘটনায় আসি। নানীদের এলাকার আশেপাশে তখন বসন্ত রোগ এসেছে। তখন এই রোগ যেখান দিয়ে যেত সব মানুষ শেষ করে ফেলত, কারণ এটা ছোঁয়াচে রোগ ছিল। এই রোগে নাকি শরীরে গুটির মতো হয়ে মাংস পচে পড়ত, আর প্রচন্ড ব্যথায় মানুষ চিৎকার করতে করতে মারা যেত। নানীদের এলাকায় সবাই মিলে মসজিদে সিন্নি দিয়ে মিলাদ মাহফিল করাত। মিলাদ মাহফিল থেকে শুরু করে সব ধরনের চেষ্টা করতে লাগলো যাতে এই রোগ গ্রামে না ঢুকতে পারে। এলাকার মুরব্বীরা মিলে বৈঠকে বসলো কি করা যায়। বৈঠকে সিদ্ধান্ত হলো এলাকায় ঢোকার সকল মুখে পাহারা বসানো হবে, যেন অপরিচিত এবং সন্দেহভাজন কেউ এলাকায় ঢুকতে না পারে। কারণ এই রোগ নাকি বহন করে এমন কেউ যে আসে মানুষের ছদ্মবেশে। একদিন দুপুরের দিকে নদীর পাড়ের
প্রহরী খবর নিয়ে আসলো এক মহিলা আসছে গ্রামে। তার চুল উস্কো খুস্কো আর সন্দেহবাচক। তখন সবাই যা বুঝার বুঝে গেল। বুদ্ধিমান কয়েকজন নিয়ে মুরব্বীরা গেল নদীর ঘাটে, যদি কোনোভাবে বাঁচা যায়। আর সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। নদীর পাড়ে গিয়ে সবাই দেখে একজন অপরিষ্কার মহিলা, যার উস্কো খুস্কো চুল, তার সারা শরীর চুলকাচ্ছে আর গ্রামের দিকে আসছে। নদীর পাড়ে এসে মহিলা থামল। ওপার থেকে নৌকা নেই। তখন সে পাড়ের মানুষদের উদ্দেশ্যে বলল, আমাকে একটু ওই পারে নাও। তখন তার জন্য একটা নৌকা রওনা হলো। গরমকালে নদীও ততটা চওড়া না। নৌকা ওই পারে যাওয়ার আগেই চোখের পলকে ওই মহিলা এপার চলে আসলো। তখন গ্রামের মুরব্বীরা ওনাকে খালা বলে ডাকলো এবং সব ধরনের সেবা যত্ন করতে লাগলো। তখন ওই মহিলা ওনাদেরকে বলল কয়েকদিন এই গ্রামে থাকতে চায়। মুরব্বীরা তখন ওনাকে আশেপাশের গ্রামের কথা বলল। তখন ওই মহিলা ওনাদেরকে আশ্বস্ত করল। তখন সবাই মিলে ওই মহিলাকে নিয়ে গ্রামের কাচারিতে থাকার ব্যবস্থা করে দিল। আর সবাই যথাসাধ্য চেষ্টা করতে লাগলো ওই মহিলার যাতে কোনোভাবেই সে রেগে না যায়। আর মহিলা খাওয়ার মধ্যে শুধু দুধ খেত আর অন্য কিছু খেত না। এভাবে কয়েকদিন চলতে লাগলো। আশেপাশের গ্রাম থেকেও আর কোনো মৃত্যুর সংবাদ আসছে না। তখন সবাই যা বুঝার বুঝে নিল। তবু সবাই সাবধানে থাকলো। একদিন সকালে ওই মহিলা চিৎকার আরম্ভ করল। সবাই তো ভয়ে শেষ। মুরব্বীরা আসলো। তখন ওই মহিলা বলল যে সে আর এখানে থাকতে চায় না। মুরব্বীরা বলল, কেন খালা, এখানে কি আপনার কোনো কষ্ট হচ্ছে? তখন মহিলা বলল, না, আমাদের এক জায়গায় এতদিন থাকার নিয়ম নেই। তখন তার যাওয়ার ব্যবস্থা করা হয়। সবাই আবার তাকে বিদায় দেওয়ার জন্য নদীর পাড়ে আসলো। তখন মহিলা গ্রামের সবার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, খালা ডেকে বেঁচে গেলি। এই বলে নিমেষেই মহিলা নদী পার হয়ে অন্য গ্রামের দিকে চলে গেল। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। পরের দিনই খবর আসলো ওই মহিলা যেদিকে গেছে সেদিকে আবার মানুষ মরা শুরু হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, কে ছিল এই রহস্যময়ী মহিলা? ঘটনাটা কতটা সত্য সেটা জানি না। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন। Asian Radio 90.8 FM ভৌতিক 90.8 আর
আরেকটি বার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, যেখানটায় এই মুহূর্তে আপনার সাথে আছে ফিরোজ খান, ভৌতিক 90.8 নিয়ে। আর আমি থাকবো ঠিক রাত 2টো পর্যন্ত আপনার সাথে। আপনার মধ্য থেকে কোন একটা বন্ধু পাঠানো গল্পগুলো নেই, আমি রাত 2টো পর্যন্ত আপনার সাথে আছে। আর আপনাকে বলছি আপনার মতামত, আজকের ঘটনা আপনার কাছে কেমন লাগছে, শোটা কেমন লাগছে, সেই কথাবার্তাগুলো আপনি নিশ্চয়ই আমাদের সাথে লিখে পাঠাবেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন, আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। যদি চান যে আপনার সাথে ঘটেছে অথবা আপনি কোন একটা মাধ্যম থেকে জানেন এরকম কোন ঘটনা আপনার জানা আছে, সেই ঘটনা আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। লিখুন facebook.com/ভৌতিক 90.8, সেখানটায় গিয়ে ইনবক্সে আপনার ঘটনাটি লিখে বাংলায় লিখে পাঠাবেন। যেমনটা করে অনেকগুলো বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে, তাদের কথাবার্তাগুলো বলতে চাই। লিখেছে KB মল্লিক রাজবাড়ি থেকে, আমি অপেক্ষায় ছিলাম কখন আপনারা আসবেন। নিশ্চয়ই আমরা চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ। এত ভালোবাসা আপনাদের পেয়ে আমরা সত্যি অনেক বেশি আবেগ আপ্লুত, উচ্ছ্বাসিত আমরা। শুভ আছে আমাদের সাথে শুভ্র মল্লিক গাজীপুর থেকে লিখছে, ভৌতিক ইজ রিয়েলি এক্সিলেন্ট, ইজ মাই ফেভারিট শো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে বাংলা বাজার থেকে আমাদের সাথে রহিম, শুনছে অনেক ভয়, অনেকদিন পর একসাথে আমাদেরকে শুনছে, সে ভয় পাচ্ছে। আমরা লিখছি MB নাইম খান আছে আমাদের সাথে ময়মনসিং থেকে, আমি এই প্রথমবার শুনছি, ভয় পাচ্ছি না। সে নিশ্চয়ই সাথে থাকুন, ভয় পাওয়ার চেষ্টা করবো আমরা আপনাকে ভয় পাইয়ে দিতে। আর স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। লিখেছে তার নামটি হচ্ছে ক্রিকেট প্রেমিক আজগর আলী, শুনতেছি ওকে লক্ষ্মীপুর থেকে। ফিরোজ ভাই কেমন আছেন, নাইস স্টোরি, এমনটাই লিখছে। কিং ফয়সাল জিঞ্জিরা থেকে লিখছে, খুব ভালো লাগছে ঘটনাগুলো শুনতে। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন রাত 2টো পর্যন্ত। ফারজানা লিখেছে আমাদেরকে কোন একটা হল থেকে, সে শুনছে নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8। স্টোরিটা অনেক ভয় ছিল, আরো ভয় পেতে চাই, আরো হচ্ছে বাট অনেক ভালো লাগছে। ওকে, ফারজানার সাথে থাকুন। লিখেছে তার নামটা হচ্ছে অবুজ রুবেল কার্ডিগঞ্জ থেকে, আমি আসতে চাই, ফোন নাম্বার দিয়েছে। নিশ্চয়ই আপনাকে বলছি, যদি আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান তাহলে লিখুন AR, তারপর আপনি আসতে চান, আপনার নাম লিখে তারপর ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে তানজিলা ইয়াসমিন আছে আমাদের সাথে মুগদা থেকে, লিখেছে হেলো ভাইয়া, তোমার নতুন বন্ধু আজ প্রথম শুনছি, খুব ভালো লাগছে। স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এর সাথে থাকুন। সঞ্জিত আছে আমাদের সাথে, সিজান লিখেছে উত্তরা থেকে, উত্তরা 11 নম্বর সেক্টর থেকে, আই লাভ ইউ এমনটাই বলছে। ওকে, আর যে উসমান আছে আমাদের সাথে, সে শুনছে অনেক ভয় পাচ্ছে। আরিফ আছে আমাদের সাথে, প্রথম গল্পটা তার খুব ভালো লাগছে। মনির আছে আমাদের সাথে বাড্ডা থেকে। ফয়েজিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে, ভাইয়া আমি যেদিন ভৌতিক শুনি সেদিন আমি রাতে ঘুমাতে পারি না। আমাদের সাথে আছে খলিল কামরাঙ্গি চর থেকে, এমনটা লিখছে, ক্লাস 7-এ পড়ি, আই লাভ দিস শো। ওকে, আমাদের সাথে তাজ আহমেদ তুষার আছে আমাদের সাথে টঙ্গী কলেজ গেট থেকে, অনেক ভালো লাগছে, আমি আসতে চাই। নিশ্চয়ই ফোন নাম্বার দিয়েছেন, আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। আমাদের সাথে আছে ইকরা ধানমন্ডি থেকে, প্রথম গল্পটা তার দারুণ ছিল এমনটাই বলছে। আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে রাফার সাবির টাঙ্গাইল থেকে, হেলো ভাইয়া, অনেক ভয় পেতে চাই। নিশ্চয়ই 2টো পর্যন্ত থাকুন, আমরা চেষ্টা করছি আপনাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। হৃদয় আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে, ভেরি হরর স্টোরি। রাসেল আছে আমাদের সাথে মালিবাগ থেকে, কেমন আছে জানতে যাচ্ছে, ভালো আছে অনেক, আপনিও ভালো আছেন নিশ্চয়ই। মিরাজ আছে আমাদের সাথে, স্বর্ণা আছে আমাদের সাথে, সোহান মিরপুর 13 নম্বর থেকে লিখছে, অনেক ভালো লাগছে। সাকিব আছে আমাদের সাথে মিরপুর থেকে। ফিরোজ ভাই আজ বেশি ভয় পেতে চাই। নিশ্চয়ই আশা আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে, শুনছি আমি আপনাদের নতুন বন্ধু, হাউ আর ইউ, আই লাভ ভৌতিক অ্যান্ড অনেক ভয় করছে। নয়ন আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে, প্রথম ঘটনাটা ভালো লাগছে ভাই, আমি মাসুম মোশাররফ রাজু, সবাই মিলে নাকি শুনছে। এমডি সুজন আছে আমাদের সাথে, ফোন নাম্বার দিয়েছে কোন একটা বন্ধু, লিখেছে তার নাম হচ্ছে বাবু টাঙ্গাইল গাজীপুর থেকে, ভয় পাচ্ছি না, আরো ভয় পেতে চায়। জিদা আছে আমাদের সাথে, আমরা রাতুল আছে আমাদের সাথে তালতলা থেকে, আই লাভ ভৌতিক ইজ গিভ মি ওকে,
সাকিব আছে আমাদের সাথে মিরপুর থেকে, ফিরোজ ভাই আজ বেশি ভয় পেতে চাই, ধোলন আছে আমাদের সাথে, জয় আছে বাড্ডা থেকে আমাদের সাথে, রাহুল দেব রয় আছে আমাদের সাথে উত্তরা থেকে, স্টোরিগুলো অসাম হচ্ছে আমরা লিখছেন, শুভ আছে আমাদের সাথে, ফারজানা আছে আমাদের সাথে গুলিস্তান থেকে শুনছে, ওকে আই লাইক ভৌতিক এমনটা লিখছে। রোবেল কক্সবাজার থেকে লিখছে, ভাইয়া অনেকদিন ধরে শুনছি, এই প্রথম এসএমএস করলাম, পড়ে শোনাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এইটু বলে দিলাম। আর আপনাকে বলছি বন্ধুগুলোর মতো যদি চান যে হ্যাঁ আপনার ঘটনা আপনি আমাদেরকে লিখে পাঠাবেন, লিখতে পারেন আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর আপনার কাছে যদি থেকে থাকে এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে অথবা কোনো একটা মাধ্যম থেকে আপনি জানেন কোনো ঘটনা যদি আপনার জানা থাকে, কোনো স্টেশনে এখনো আপনি সেই ঘটনাটি শেয়ার করেনি, অথবা এরকম কোনো ঘটনা হতে পারে যে ঘটনাটি আপনি অন্য একটা স্টেশনে শুনছেন বাট সেই ঘটনাটি আমাদেরকে পাঠাবেন না, জাস্ট আপনি কোথাও প্রচার করেননি, আপনি কোথাও লিখে পাঠাননি, অথবা কোনো একটা স্টেশনে শুনেনি, এরকম যদি কোনো ঘটনা আপনার কাছে থাকে সেই ঘটনা আপনি আমাদেরকে লিখে পাঠাবেন facebook.com/bhautik90.8 সেখানটায় গিয়ে ইনবক্সে আপনার ঘটনাটি লিখে পাঠাবেন। আমরা আপনাদের মধ্য থেকে পাঠানো কোনো একটা বন্ধুর ঘটনা এই মুহূর্তে শুনে আসতে চাই, নিশ্চয়ই সাথে থাকবেন। চারিদিকে অন্ধকার আর অন্ধকার, এরই মধ্য দিয়ে ছুটে চলছে রাতের ট্রেন। আমার বিয়ের কথাবার্তা চলছে, তাই দেশের বাড়ি যাচ্ছি। কমলাপুর থেকে ট্রেনে উঠেছি, আমার কামরার কয়েকজন ছিল, তাদের সাথে গল্প করে ভালোই সময় কাটল। সবাই একে একে নেমে যাওয়ায় আমি একা হয়ে গেলাম এবং একরাশ অন্ধকার আমায় গ্রাস করে নিল। আমি নামবো একদম শেষ স্টেশনে, তাই ভাবলাম একটু ঘুম দিয়ে নেই। স্টেশনে পৌঁছাতে প্রায় শেষ রাত হবে। ঘুমিয়ে গেছি, হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটা মেয়ে দেখলাম ট্রেনে উঠে আসলো এবং ট্রেনটি আবার চলতে আরম্ভ করল। আবছা দেখার কারণটা চারিদিকে অন্ধকার ছিল। যাই হোক, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি আবার ট্রেন ডাকাত পড়েছে নাকি। ইদানিং এদিকে নাকি খুব ডাকাতি হচ্ছে। যাক, ট্রেন আবার চালু হওয়ায় হাঁপ ছেড়ে বাঁচলাম। এত সব ভাবতে ভাবতে আমার পাশের মেয়েটার দিকে তাকানোর সুযোগ পাইনি। সুযোগ থাকলেও কিছুই করার নেই, চারিদিকে যে অন্ধকার। যাক, আমি লজ্জায় গুটিয়ে গেলাম। লজ্জা পাওয়ার কারণও ছিল, একটি মেয়ে আর আমি শুধু একটা কামরায়, তাও অন্ধকারের মধ্যে। যাই হোক, নিজেকে সহজ করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম এবং উদ্দেশ্যহীনভাবে টিপাটিপি আরম্ভ করলাম। অভাগা যেখানে যায় নদীর পানিও শুকিয়ে যায়। কোনো জানান না দেওয়া ছাড়াই মোবাইলটা বন্ধ হয়ে গেল। ভাবলাম চার্জ শেষ, কিন্তু বাসা থেকে তো ফুল চার্জ দিয়ে বের হয়েছি। যাই হোক, মোবাইলটা আবার পকেটে রেখে দিলাম। কামরায় আবার অন্ধকার নেমে এলো। মেয়েটাই প্রথম নীরবতা ভাঙল, বলে উঠল, আমি শ্রুতি। আমি বলতে গেলাম, আমি হাসান। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার কণ্ঠে অনেকটা কালো ব্যাঙের মতো হয়ে গেছে। বুঝলাম ভয়ে এমনটা হয়েছে। নিজেকে সহজ করার জন্য হাসলাম। মেয়েটির কণ্ঠ অনেক মিষ্টি। মেয়েটি আমার অবস্থা বুঝল কিনা জানি না, তবে সে তার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালালো।
আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম প্রচন্ড বাতাস থাকা সত্ত্বেও মোমবাতিটা দিব্যি জ্বলছে। যাই হোক, এবার মেয়েটার চেহারার দিকে তাকালাম। অতটা ফর্সা না, গোল মুখ, চিকন নাক, আর বর্ণনা দিতে পারছি না। এক কথায় বলবো, মায়াবী একটা চেহারা, দেখলেই ভালো লাগে। আস্তে আস্তে কথায় কথায় পরিস্থিতি সহজ হয়ে এলো। আমি আমার সম্বন্ধে বললাম, সেও তার সম্বন্ধে বলল। একটা জিনিস দেখলাম, ওর শরীর থেকে কেমন যেন অদ্ভুত এক সুগন্ধি বের হচ্ছে। সুগন্ধিটা কেমন যেন নেশা ধরানো। ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারছি না। ঘুম ভাঙল শেষ রাতের দিকে। জেগে দেখি কামরা খালি। শ্রুতির জায়গায় পড়ে আছে তার জ্বালানো মোমবাতির শেষ অংশ। ট্রেনও স্টেশনে পৌঁছে গেছে। ওর নাম্বারটা তো নেওয়া হয়নি। ইস, ওর বাড়ির ঠিকানাটাও যদি নিতে পারতাম। টিকিট চেকারকে জিজ্ঞেস করলাম, এই কামরায় যে মেয়েটা আমার সাথে ছিল সে কোথায়? ও বলল, এখানে তো কেউই ছিল না। রাতে কয়েকবার আমি চেক করেছি, দেখেছি আপনি একা একা কথা বলছেন। আমি ভাবলাম আপনি বুঝি ফোনে কথা বলছেন। আমি তো থ মেরে গেলাম। আমার ফোন তো সেই শ্রুতির ওঠার পর থেকে বন্ধ হয়ে গেছে। পকেট থেকে মোবাইল বের করে অন করলাম, এখনো অর্ধেক চার্জ। ভেবে পেলাম না এসব কি হলো আমার সাথে। আমি কি তবে এসব স্বপ্নে দেখেছি? স্বপ্ন যদি হয় তবে ওর জ্বালানো মোমবাতির শেষ অংশ বিশেষ এখনো আমার হাতে। এটা কিভাবে সম্ভব? এগুলো ভাবতে ভাবতেই ট্রেন থেকে নেমে বাড়ির পথ ধরলাম। বাড়িতে পৌঁছাই, খাওয়া দাওয়া করে এক ঘুম দিলাম। ঘুমের মাঝে স্বপ্নে দেখলাম শ্রুতিকে, ও হাসছে, আর ওর মায়া ভরা মুখ আমায় যেন অপার্থিব এক আনন্দে ভরিয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠে সারাদিন ওর কথা ভাবলাম। আমি কি ওর প্রেমে পড়েছি? প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আর বাস্তবে কি ওর কোনো অস্তিত্ব আছে? যাই হোক, বাড়িতে যে কাজে আসা আমার জন্য মেয়ে দেখতে যাবে, বাবার বোনকে সাথে নিয়ে রওনা দিয়ে গেলাম। যাই হোক, কেন যেন আমার মন সায় দিচ্ছিল না, কারণ আমার মাথায় ঘুরে ফিরে শ্রুতির চিন্তায় আসছে। যাই হোক, সবার জোরাজুরিতে মেয়ে দেখতে চললাম। বাবার বোনের মেয়ে পছন্দ হয়েছে, এবার আমার দেখার পালা। মেয়ের দিকে তাকিয়ে আমার চোখ কপালে ওঠার অবস্থা। এ যে শ্রুতি! আমার সারা শরীর এক আনন্দ বন্যা হয়ে গেল। কিন্তু মেয়েটি যে নির্বিকার ভাবে বসে আছে, যেন আমাকে আগে কখনই দেখেনি। যাক, বোনকে বলে কয়ে মেয়েটির সাথে একা কথা বলার ব্যবস্থা করলাম। ওর নাম বলল স্মৃতি। ওকে বললাম, আমাকে আগে কখনো দেখেছেন কিনা আপনি? সে মাথা নেড়ে বলল, না, কখনোই দেখিনি। আমি কথাটা একটু ঘুরিয়ে ওকে জিজ্ঞেস করলাম, আমি বোধ হয় আপনাকে ট্রেনে দেখেছি। ও বলল, আমি তো কখনই ট্রেনে উঠিনি। আরো কিছু ওকে বলতে গিয়েও থেমে গেলাম, কারণ আবার যদি
অন্য কিছু মনে করে আমি আর কিছুই বললাম না। আমি যদি কল্পনাই করব তাহলে আগে ওকে দেখলে হতো। আমি তো আজকের আগে কখনোই দেখিনি। তাহলে ট্রেনে কে আসলো আমার সাথে? আমার কল্পনা শক্তি কি এতই প্রবল যে কল্পনার চোখ দিয়ে দেখে ফেলেছি, নাকি এটা অলৌকিক? কোনো উত্তর আমার জানা নেই। তারপর স্মৃতির সাথে আমার বিয়ে হয়ে গেল। এখন অনেক রাত, জানালা দিয়ে বাতাস, হু হু বাতাস বইছে, স্মৃতি ঘুমিয়ে আছে, যেন আমার কল্পনার শ্রুতির আরেকটা কপি। এটা অলৌকিক নয় কি? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমাতে চাই। আমার কল্পনার শ্রুতিরূপী বাস্তব স্মৃতির পাশে। অনেকদিন ধরে ভাবছিলাম ঘটনাটা লিখে পাঠাবো। অবশেষে আজ লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনারা ভালো থাকবেন। ভৌতিক 90.8 বন্ধুরা, আরোটি বার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, যেখানটা আপনার বন্ধু ফিরোজ খান আপনার সাথে আছে ভৌতিক 90.8 নিয়ে। আর আমি থাকবো ঠিক রাত 2 পর্যন্ত আপনার সাথে। আর আপনাকে বলছি আমার সাথে আপনি যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনার মতামত। আজকের শো আপনার কাছে কেমন লাগছে, ঘটনাগুলো শুনে আপনার অনুভূতি কি জাগে, কেমন লাগছে আপনার কাছ থেকে, সেই কথা জানতে চাই। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর যদি চান যে হ্যাঁ আপনি আপনার সাথে ঘটেছে অথবা কোন একটা মাধ্যম থেকে আপনি কোন একটা ঘটনা জানা আছে, সেই ঘটনাটা অনেক ভয়ের, বন্ধুদের সাথে শেয়ার করে নিশ্চয়ই বন্ধুরা প্রশংসা করবে, ভয় পাচ্ছে, এরকম কোনো কথা বলবে। এরকম কোনো ঘটনা যদি আপনার কাছে জানা থাকে, আপনার সংগ্রহে আছে, সেই ঘটনা আপনি আমাদের কাছে পাঠাতে পারেন। লিখুন facebook.com/ভৌতিক 90.8। সেখানকার ইনবক্সে গিয়ে আপনি আপনার ঘটনাটি বাংলায় সুন্দর করে লিখে পাঠিয়ে দেবেন, নিশ্চয়ই আমরা অনিয়ার করব। আর এই মুহূর্তে যদি চান যে আপনার মতামত লিখুন, তো লিখতেই পারেন। প্রথমে লিখবেন AR, তারপর পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর যদি স্টুডিওতে এসে আমাদের সাথে একটা বন্ধু আজকে এসে তার ঘটনাটা বলছে, এমনটা করে যদি আপনি আপনার ঘটনা আমাদের স্টুডিওতে এসে বলতে চান, তাহলে আপনাকে লিখতে হবে AR, তারপর আপনার নাম, তারপর আপনি আসতে চান সেই কথা লিখে আপনার ফোন নাম্বারটি লিখে, যে ফোন নাম্বারটিতে আপনাকে সব সময় পাওয়া যাবে, সেই ফোন নাম্বার লিখে আপনি পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদেরকে এই মুহূর্তে SMS এর মাধ্যমে যুক্ত আছে আমাদের সাথে নাইম, ঢাকা থেকে, ঢাকা নিউ মার্কেট থেকে শুনছি, ভাইয়া অনেক ভয় লাগছে তাই বন্ধুদের নিয়ে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আর আপনার সবগুলো বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ ভৌতিক 90.8 থেকে ফিরোজ খান। রিফাত আছে আমাদের সাথে টঙ্গী থেকে, একা একা শুনছি, খুবই ভয় পাচ্ছি। আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে সিনজার মালা, রামপুরা থেকে শুনছে। নিয়মিত শুনি আপনাদের এই প্রোগ্রাম এবং রাত 2 পর্যন্ত থাকবো, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন। আমি সুজান আছে আমাদের সাথে নরসিংদী থেকে, ভেরি নাইস স্টোরি এমনটাই লিখছে। নুসরাত মিরপুর 6 নম্বর থেকে লিখছে, আপনাদের নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। রাজন আছে আমাদের সাথে পুরনো ঢাকা থেকে, ভাইয়া SMS এ যদি আপনাদেরকে স্টোরি পাঠাই না, এখানে পাঠালে আসবে না, এখানে একটা লিমিট আছে, সো বেশি কিছু লিখলে এখানে আসে না। সো আপনি আমাদের যে facebook.com ফেসবুক সেখানটা আছে পেজে, সেখানে গিয়ে আপনি লিখতে পারেন, ভৌতিকের যে পেজটা আছে। আরিফ আছে আমাদের সাথে এই মুহূর্তে, আমাদের সাথে আছে নিলয় সিলেট থেকে, ভাইয়া আমি কখনো ভয় পাইনি, আজকে এমন ভয় পেয়েছি, ঘটনাগুলো শুনে এমনটাই বলছে। ওকে, সাথে থাকুন। আমাদের সাথে আছে বারকুল্লাহ নরসিংদী থেকে, আই লাভ ভৌতিক, সাথে থাকুন, থ্যাংক ইউ সো মাচ। আমি শুভ, ভাইয়া খুব ভয় লাগছে, ঢাকা মুক্তাপাড়া থেকে শুনছে,
ফারুক আছে আমাদের সাথে। আজকের এপিসোড শুনে খুব ভয় পাচ্ছি, একা রুমে শুনছি, খুব ভয় পাচ্ছি, আরো ভয় পেতে চায়, সে চিন্তিটা ঢাকা থেকে লেগেছে। শফিউল আছে আমাদের সাথে, ওকে কেরানীগঞ্জ থেকে শুনছে। আপনার নতুন বন্ধু রেগুলার সব, আচ্ছা আমি আপনাদের রেগুলার শুনি এমনটাই বলছে। ওকে, আনিক আছে আমাদের সাথে উজ্জ্বল সিলেট থেকে। ভাইয়া, আমি আপনাদের বলেছিলাম আমার জীবনে দুটো ঘটনা আছে, নিশ্চয়ই স্টুডিওতে এসে বলতে চাচ্ছে সে। নিশ্চয়ই আপনি আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেন যে হ্যাঁ আমি স্টুডিওতে এসে আমার ঘটনা শেয়ার করতে চাই। নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম, আপনি আপনার ফোন নাম্বারটা লিখবেন, যেখানটা আপনার কথাবার্তাগুলো লিখেন সেখানে টাইপ করে যদি আপনার ফোন নাম্বারটি লিখে পাঠান তাহলে নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার ফোন নাম্বারটি দেখবে এন্ড হচ্ছে তারা আপনাকে নিশ্চয়ই ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে। আমাদের সাথে ওমর আলী আছে আমাদের সাথে, শুনছি এই মুহূর্তে গোপালগঞ্জ থেকে। নতুন বন্ধু বলছে স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8, অনেক ভালো লাগছে। আমরা লিখছি। মিরাজ আছে আমাদের সাথে গান্ডারি থেকে। কিশোরগঞ্জ থেকে আখি সুলতানা আমাদের সাথে শুনছে, সে ভয় পাচ্ছে। ইমন আছে আমাদের সাথে, লাইট অফ করে শুনছি, খুবই ভয় পাচ্ছি। পুরাতন আমাদের সাথে ফয়সাল বলছে সে ভীষণ ভয় পাচ্ছে। আব্দুল্লাহ আল মামুন আছে আমাদের সাথে মনোহরদী নরসিংদী থেকে। ভাইয়া, আমি আর আমার বন্ধু আমিন এক কম্বলের নিচে শুয়ে আপনাদেরকে শুনছি, অনেক ভয় পাচ্ছি। সাথে থাকুন। আমাদের সাথে আছে রুম্মান ভাই, রুম্মান বিন ইসলাম নারায়ণগঞ্জ থেকে। এটা আমার ওকে বেস্ট শো এমনটাই বলছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে জগন্নাথ হল থেকে জয়দেব রয়, ভৌতিক ইজ দ্য বেস্ট শো। থ্যাংক ইউ সো মাচ। লিখেছে তাসনিম আমাদের সাথে আছে। টুটুল আছে আমাদের সাথে এই মুহূর্তে। নতুন বন্ধু বলছে স্বাগত জানাচ্ছে আপনাকে। ইয়াসমিন উত্তরা থেকে ভৌতিকে জয়েন করছে। ওয়াও, লিখেছে তার নামটি হচ্ছে ইয়াসমিন, লিখেছে উত্তরা থেকে ভৌতিক জমে উঠেছে। নুরুজ্জামান আছে আমাদের সাথে এই মুহূর্তে। ফিরোজ ভাই কেমন আছে জানতে যাচ্ছে। ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। রাত 2টো পর্যন্ত থাকবে এমনটাই প্রতিশ্রুতি সে আমাদেরকে দিয়েছে। আমাদের সাথে আছে মশিউর রহমান আমাদের সাথে, শুনছে সে খুব ভয় করছে তার। লিটু আছে আমাদের সাথে গাবতলি থেকে, শুনছি ভয় পাচ্ছি, তোমার সাথে আছি আর খুব ভয় লাগছে। এরা 2টো পর্যন্তই শুনবো। শিমু আছে আমাদের সাথে গাজীপুর থেকে। আমাদের সাথে আছে আলভিন নারায়ণগঞ্জ থেকে। প্রথম শুনছি আপনাদেরকে, খুব ভয় পাচ্ছি। শেখ হাসান আছে আমাদের সাথে। আসিফ আছে আমাদের সাথে, আসিফ রাজ। শেখ ইসলাম আছে আমাদের সাথে। কাউসার, আপনাদের নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি। রিপন আছে আমাদের সাথে মিরপুর 6 নম্বর থেকে। জুরাইন থেকে আমাদের সাথে জাবেদ শুনছে। মুফাজ্জল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুনছে। নাজমুল হোসেন শুনছে আমাদের সাথে এই মুহূর্তে। ইমরান শুনছে আমাদেরকে। শান্ত বলছি বাড্ডা থেকে শুনছে। ওকে, অনেক ভয় পাচ্ছে। 2টো পর্যন্ত থাকবে। স্টোরিগুলো তার থেকে অসাম লাগছে এমনটা লিখেছে মেহেদি। মেহাজুল ইসলাম আছে আমাদের সাথে মগবাজার থেকে। শামারিয়া শুনছে এই মুহূর্তে। এমডি হিমেল হাসান শুনছে আমাদেরকে। শফিকুল ইসলাম শুনছে আমাদেরকে। জেবা শুনছে ঢাকা থেকে। ফার্স্ট টাইম শুনছি। মানি নিউ ফ্রেন্ড ও স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8-এ। সবুজ আছে আমাদের সাথে। তাজকিরা আছে আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে। খুব ভয় পাচ্ছি। আই লাভ দিস শো। থ্যাংক ইউ সো মাচ তাজকিরা। ফয়েজি আছে আমাদের সাথে ব্রাহ্মণবাড়ি থেকে। আসিফ আছে আমাদের সাথে। মিনহাজ লামি আছে আমাদের সাথে বাড্ডা থেকে। তসনিম আছে আমাদের সাথে। তাহসান মান্ডা আছে আমাদের সাথে। ফারিন আহমেদ ফারিন এই মুহূর্তে আমাদেরকে শুনছে নারায়ণগঞ্জ থেকে। রাসেল কেরানীগঞ্জ থেকে। ফিরোজ ভাই ভয় পাচ্ছিলাম। ওকে, আমাদের সাথে আছে রাকিব ইসলাম। এভাবে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। সবার কথাগুলো বলতে বলতে হয়তো বা শোর টাইম শেষ হয়ে যাবে। সো এই মুহূর্তে আমরা চলুন আরো একটি ঘটনা শুনে আসি। তার আগে আপনাকে বলতে চাই, যদি আপনি আজকের ভৌতিক নিয়ে আপনার মতামত আমাদেরকে লিখে পাঠাতে চান, লিখুন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আপনাদের মধ্য থেকে কোন একটা বন্ধু এই গল্পটি লিখে পাঠিয়েছে, নিশ্চয়ই আমরা শুনে আসি। আজ যে ঘটনা লিখলাম, এই ঘটনাটা ঘটেছে এই তো গত কুরবানির ঈদের পরেই। আমাদের ইয়াং পোলাপানের আড্ডাখানা চাটমোহন অগ্রণী ব্যাংকের পেছনে একটু ফাঁকা জায়গা জমি, পাশে একটা পুকুর,
আর তার আশেপাশে সব হিন্দুদের বসবাস। এই ফাঁকা জায়গাতেই সুখচাঁদের চায়ের দোকান অবস্থিত। সবাই জানে যে হিন্দুদের বসবাস স্থানে নাকি এটা ওটা ঘটে থাকে, বা আজকাল আমাদের লোকমুখে শুনতে থাকি। আমি আতিক, বকুল ভাই, মিলন, গিয়াস ভাই, শাকিল, সুমন ভাই, সুজন ভাই, মাঝে মধ্যে আমাদের পাশের গ্রামের রবিন ভাই, হারুন ভাইও এই জায়গাতে আসত। আমাদের কাজকাম নাই, তাই সারাটা দিন এই সুখচাঁদের চায়ের দোকানে চা খেয়ে সময় কাটাই আর হাসি তামাশায় গল্প করি। ঈদ চলে গেছে, তারপরও আমাদের এখনো ঈদ ফুরায়নি। তো একদিন এই জায়গায় উল্লেখিত নামের সবাই আসছে। তো সেদিন সবাই বেঞ্চে বসে বসে গল্প করছি। তো রবিন আর হারুন ভাই কোথা থেকে যেন বাইক নিয়ে হাঁপাতে হাঁপাতে আসলো আমাদের কাছে। এসে সুখচাঁদ কাকাকে বলছে, ও কাকা, তাড়াতাড়ি এক মগ পানি দিয়ে যাও, কইলছে যায় যায় অবস্থা। আমরা সবাই দেখে বললাম, কি হয়েছে? সুখচাঁদ কাকা পানি নিয়ে এসে বলছে, কি রবিন, কোন বাড়িতে গিয়ে দৌড়ানি খেয়ে এসলে? হারুন ভাই বলছে, আরে কিছু না, আপনি চান সবার জন্য চা বানান। সুখচাঁদ কাকা সেখান থেকে চলে গেল চা বানাতে। বকুল ভাই, রবিন তো কথাই বলতে পারছে না। সুমন ভাই বলল, কি রে হারুন, কি হয়েছে তোর? তখন হারুন ভাই বলছে, আর ঘামাচ্ছে। আমি বললাম, ভাই ঘামাচ্ছেন কেন? ভূত দেখেছেন নাকি? বলল, হ্যাঁ হবে হয়তো। সবাই হাসাহাসি করতে লাগলাম। ভূতের কথা শুনে শাকিল বাসায় চলে গেল। তারপরে রবিন ভাইয়ের অবস্থা দেখে হাসি থামালাম। সবাই পরে হারুন ভাই বলছে, তাইলে শোনো। বাসা থেকে আমি আর রবিন বাইক নিয়ে এখানে আসার জন্য বের হলাম। আমরা আসতেছি খুব ধীরে ধীরে। তখন বিকেল 5:17 বোয়ালমারির মাঝ ব্রিজে এসে বাইক আর চলে না। তখন কি করি, টাঙ্কি ঝাঁকি দিয়ে দেখি তেল আছে, তবু চলছে না। প্লাসটাও ঠিক আছে, তবু বিদ্যুৎ তৈরি করছে না। দেখতে দেখতে সন্ধ্যার আজান দিয়ে দিল। আর তখনই প্যাডেল মারাতেই বাইক স্টার্ট নিয়ে গেল। রবিনকে বললাম বাইকে উঠতে। আর তখনই এক অজানা এক অদ্ভুত বিশ্রী চেহারার একজন এসে বলছে, এখন বেঁচে গেলি আল্লাহর নির্দেশে, কিন্তু তোদের আমি ছাড়ব না। এটা দেখে দুজন ভয় পেয়ে যায়। আর রবিন ভাইয়ের এই অবস্থা। বকুল ভাই বলল, আচ্ছা বুঝলাম, আমাদের আজ বাড়ি যাবার দরকার নেই, তোমরা আজ আমাদের বাসাতেই থাকবে। এই বলে উঠতেই গিয়াস ভাই বলে ফেলল, কিরে বকুল, তোদের বাসায় না রাত্রে কে যেন ঢিল ছুঁড়ে মারে? বকুল ভাই বলে, এমনিতে দুজন ভয় পেয়েছে, আর তুই থামতো। গিয়াস ভাই আর সুজন ভাই বলতেছে, সত্যি কথাই তো। এদিকে সুখচাঁদ চাচা চা বানানো শেষ করে এসে বলছে, কিরে সবাই তো ভূত নিয়ে জমেছিস। চাচা আমাদের সবার সাথে এভাবে কথা বলতে ভালোবাসে। ওই পুকুর পাড়ের কাহিনী আমরা কেউ শুনতে চাইলাম না। এদিকে ফট করে মিলন বলে ফেলল, বলেন চাচা, আমি আর আতিক শুনব। আমরা বাধা দিল, কাকা বলতেই থাকলো। কাকা বলতে লাগলো, তখন 1980 সাল, তোদের অনেকেরই জন্ম হয়নি তখন। আর তখন হিন্দুদের এই সকল জায়গা ছিল, কিছু মুসলিমও ছিল। একদিন ওই পুকুরে সোনার নৌকা ভেসে ওঠে। হিন্দুরা সহ মুসলমানরাও নৌকা ধরতে গেলে সবাইকে তুলে নিয়ে যায়। তার পরের দিনটাতেই সবাই ওই এলাকা ছেড়ে চলে যায়।
গল্প বলতে বলতে রাত 11:30 হয়ে গেল। কাকা বলল, তোরা কি থাকবি নাকি বাসায় যাবে? কাকা চলে গেল আর বলে গেল, সবাই চলে যা, অনেক রাত হয়েছে। সুমন ভাই কাকার সাথে চলে গেল। গিয়াস ভাই আর সুমন ভাই একসাথে চলে গেল। বকুল ভাই, রবিন ভাই আর হারুন ভাই বকুল ভাইদের বাসায় থাকবে, তাই তারা চলে যাবে। আমি আর মিলন 0 পয়েন্টে যেতে হবে। আমি বাসা ভাড়া থাকি, তো আমি আর মিলন ভাবছি, ইস, যদি সোনার নৌকাটা পেতাম। তাই বসে রইলাম। বকুল ভাই হারুন ভাইকে বাসায় নিয়ে যাবার সময় রুচি হোটেলের সামনে যেতেই দমকা হাওয়া বয়ে যেতে লাগলো। রবিন ভাই চিৎকার দিয়ে বলল, আমি আর মিলন যেখানে যাবার আগেই পুকুরের মধ্যে থেকে কে যেন বলে উঠল, কে রে, তোরা কই যাস? তোরা দুজনে না সোনার নৌকা নিবি? আমি আর মিলন থমকে দাঁড়ালাম। ওইদিকে আর কোনো শব্দ পেলাম না, তাই পুকুর পাড়ে দুজন দাঁড়িয়ে রইলাম আর বললাম, কোথায় তুমি আর কে তুই? ভেবেছ গল্প শুনে কি আমরা ভয় পেয়ে যাব? যদি ভাবো এটা তাহলে ভুল। আমাদের ভয় দেখাতে পুকুরের অপর প্রান্তে তাকাই দেখি একদল ঘোড়া এদিকে আসছে, কিন্তু পা নেই। মিলনকে বললাম, মিলন তুই বস তো। আমি আর মিলন বসে পড়লাম আর বললাম, ওকে দেখি ভয় দেখানোর জন্য আর কি করতে পারে। দেখি আকাশ থেকে বৃষ্টি পড়ছে, পানিতে চারিদিকে খুব ঝড় হইতেছে, কিন্তু আমাদের গা ভিজছে না। পরে দেখি এক ড্রাগন এসে আমাদের আগুন দিয়ে পুড়িয়ে দেবার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই পারছে না। পুকুরের মধ্যে তাকিয়ে দেখি সে কাকার গল্পের সোনার নৌকা। মিলন ধরতে যেতে চাইলে আমি বাধা দিলাম। মিলন আমায় ধাক্কা দিলে মিলনকে আমি ঝাপটে ধরি। মিলন আমার বাধা আর বেরোতে পারল না। পুকুর থেকে আমাদের উদ্দেশ্যে কে যেন বলে উঠল, কিরে প্রেম কুমার, ওকে বাধা দিলি কেন? ওকে আসতে দে, তোরে আমি সুন্দরী রমণী দিব। ওই যে পুকুর পাড়ের ঘাটে স্নান করছে, যা কি দেখে আয়। আমি আর মিলন বললাম, চল তো দেখি। পাশের পুকুরে যেতে এক গলি দিয়ে যেতে হয়, সেখানে বাগান আর হিন্দুরা পূজা করে। সেই গলি দিয়ে যেতেই দুই পাশের ইট যেন আমাদের আটকে দিল। এবার একটু ভয় পেয়ে সামনে তাকালাম, দেখি অসংখ্য রমণী স্নান করছে। আমাদের পেছন থেকে আকাশ ছোঁয়া এক ভয়ঙ্কর মানুষ এসে দাঁড়ালো, আর সামনে দেখি সবকিছু অন্যরকম হয়ে গেছে। রাত তখন বেজেছে 3:30। দুজনেই এবার সত্যি ভয় পেয়ে গেলাম। মিলনের হাতে ম্যাচের কাঠি ছিল, সেটা জ্বালাতেই সব থেমে গেল। পরে সুখচাঁদের চায়ের দোকানে আসতেই আলো নিভে গেল। তখন দেখি আমাদের আশেপাশে সাপ, ব্যাঙ, বাঘ, ভাল্লুক, হিংস্র ভয়ঙ্কর দৈত্য, আর পুকুরের মাঝখানে সোনার নৌকা। সবাই যেন আমাদের কাছে ডাকছে, কিন্তু কেউ আমাদের সামনে আসতে পারছে না। আর এভাবে ভোরের সূর্য দেখা দিল। আমি আর মিলন সেখানে বসেছিলাম। সুখচাঁদ কাকা সকালে এসে বলছে, কিরে তোরা দুজন কি এখানেই ছিলে নাকি? বললাম, হ্যাঁ এখানেই ছিলাম। কাকাকে রাতের সব ঘটনা খুলে বললাম। কাকা বলল, আমি আগেই জানতাম এমন কিছু হবে। একটা অনেক
বছর পর এই ঘরে আসার পর কিছুই হয়নি, তাই না? বললাম, এটাই এখন রহস্যময়। কাকা বলল, শুনকে দিয়ে এই ঘরটাকে বন্দি করে রেখেছি, তাই কিছু হয়নি। তা না হলে তোরা দুজন আজ শেষ হয়ে যেতে। এদিকে কিছুক্ষণ পরে রবিন ভাই আর হারুন ভাই আসলো। বললাম, কাল কি হয়েছিল? বলল, রুচি হোটেলের সামনে বাতাস আর চামচিকার কানে বাড়ি খেয়ে পরে বুঝতে পারলাম, তাই বকুলদের বাসায় গিয়ে ঘুমালাম। কিন্তু সেখানে আসলেই টিনের চালের উপর ঢিল ছুঁড়ে কে যেন। তিনজন থাকাতেই তেমন একটা ভয় পাইনি। আমাদের কাহিনীটা বললাম। সবাই শুনে রবিন ভাই আর হারুন ভাই সুখচাঁদের চায়ের দোকানে বেশ কিছুক্ষণ দেখা যায়নি। তারা অনেক ভয় পেয়েছে। ভাইরা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। Asian Radio 90.8 FM. It's yours. ভৌতিক 90.8। হ্যালো বন্ধুরা, আরেকটি বার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, যেখানটায় এই মুহূর্তে আপনার সাথে আছে ফিরোজ খান ভৌতিক 90.8 নিয়ে। ভৌতিক 90.8 নিয়ে আপনাদের সাথে রাত 2টো পর্যন্ত আছে। সময় হচ্ছে এই মুহূর্তে রাত 1:09। তার মানে হচ্ছে প্রায় আরো 1 ঘন্টা আপনাদের সাথে আছে। আপনাদের আজকের এই শো কেমন লাগছে, আপনাদের সাথে আপনারা কেমন এনজয় করছেন, আপনাদের মতামত আমরা প্রত্যাশা করছি। সো আপনার কথাবার্তাগুলো নিশ্চয়ই লিখবেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। অসংখ্য বন্ধুরাই আমাদেরকে লিখেছে। তার আগে আপনাকে বলতে চাই, এরকম যদি চমৎকার ভয়ের ঘটনাগুলো যদি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান, এনজয় করতে চান, এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি আমাদেরকে লিখেও পাঠাতে পারেন। অথবা যদি আপনি চান যে আপনি সরাসরি স্টুডিওতে এসে আপনার ঘটনাটি বলবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাও করতে পারেন। যদি লিখতে চান, লিখুন facebook.com/ভৌতিক90.8। সেখানটায় গিয়ে ইনবক্সে বাংলায় সুন্দর করে আপনার শুধুমাত্র সেখানটায় আপনার ঘটনাটি লিখে পাঠাবেন। আর যদি চান যে না, আমি ঘটনা লিখে পাঠাতে চাই না, ফিরোজ খানের কণ্ঠে শুনতে চাই না, আমি আমার নিজের কণ্ঠে সবগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, সেটা তাহলে কি করতে হবে? আপনাকে আমাদের স্টুডিওতে আসতে হবে। তার জন্য আপনাকে আপনার ফোন নাম্বারটি আমাদেরকে লিখে পাঠাতে হবে। সেই পদ্ধতিতে হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবেন AR, তারপর আপনার নাম, তারপর আপনার লিখবেন যে আমি আসতে চাই। সেটা লিখে আপনি ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। SMS এর মাধ্যমে অসংখ্য বন্ধুরা অলরেডি SMS করে ফেলেছে। তাদের কথাবার্তাগুলো একটু বলতে চাই। এমডি সোহেল আছে আমাদের সাথে কুনিপাড়া থেকে। ভাই, আপনাদের নতুন ফ্যান আমরা। আমি এই 3 এপিসোড ধরে আপনাকে শুনছি। স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 আজকে SMS করার জন্য। মনীষা মিরপুর 6 নম্বর থেকে আপনাদের শো মঙ্গলবার ঠিক রাত 12টা মাঝে হয়। নিশ্চয়ই আপনি আজকে হয়তো বা শুনতে পাচ্ছেন প্রথম। ওকে, স্বাগত জানাচ্ছি। শুভ আছে আমাদের সাথে মৌদাপাড়া থেকে। অবুজ রুবেল কারণীগঞ্জ থেকে শুনছে, সে ফোন নাম্বার দিয়েছে, আসতে চাচ্ছে। নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে, সাথে থাকবেন সব সময়। সুজন আছে আমাদের সাথে যাত্রাবাড়ি ঢাকা থেকে। ভাইয়া, আমি নতুন শুনছি, ভয় পাচ্ছি, আরো ভয় পেতে চাই। নিশ্চয়ই সাথে থাকুন। সোহেল হেমায়তপুর ঋষিপাড়া, আমি প্রতি মঙ্গলবার শুনি। থ্যাংক ইউ সো মাচ। জাসিন আছে আমাদের সাথে, শুনছি, ফোন আসতে চাচ্ছে, ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই যোগাযোগ করবে। টুটুল আছে আমাদের সাথে
তালতলা থেকে ব্রো আমি ক্লাস 6-এ পড়ি, তোমাদের শুনছি আমার এক্সাম। ওকে, নিশ্চয়ই আপনার এক্সাম যেন ভালো হয় এমনটাই প্রত্যাশা করি। মনির আছে আমাদের সাথে রামপুরা থেকে। হাই ফিরোজ ভাই, আমি তোমাকে আজকে নতুন শুনছি, SMS-টা পড়ো প্লিজ। ওকে, পড়ে দিয়েছি। রানা আছে আমাদের সাথে ফ্রম নূর মসজিদ রোড থেকে শুনছে। ওকে, খুব আপনাদের খুব কষ্ট হবে ভাই, বুঝতে পারছি না কি লিখেছেন। তিথি আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে। ভাইয়া, আমি এত রাতে ছাদে বসে শুনছি, খুবই ভয় লাগছে আপনাদেরকে শুনে, ঘটনাগুলি শুনে তার ভয় পাচ্ছে এমনটাই বলছে। হাবিব আছে আমাদের সাথে নরসিংদী থেকে, আরো ভয় পেতে চাই, নিশ্চয়ই সাথে থাকুন। রিপন আছে আমাদের সাথে সোনি আকড়া থেকে, এমনটাই লিখছে, সে ভয় পাচ্ছে। স্পেস দিয়ে শফিক আছে আমাদের সাথে। সুমন ঢাকা থেকে লিখছে আই লাভ ভৌতিক 90.8। ইব্রাহিম আছে বাড্ডা থেকে। আমি আপনাদের ভাগনা, ওকে ভাগনা শুনছি, বুঝতে পারছি না। অধরা আছে আমাদের সাথে এই মুহূর্তে মোহাম্মদপুর থেকে। আমাদের সাথে আছে হাসান ডেমরা থেকে শুনছে। রসুল আমাদের সাথে। মেহেদি আমার SMS কেন পড়ছে না এমন বলছে। রায়হান আছে আমাদের সাথে টঙ্গী থেকে। রাসেল আমাদের সাথে শুনছে বরিশাল থেকে। আমাদের সাথে শামীম মিরপুর 1 নাম্বার থেকে। ফিরোজ ভাই, ইউর ভয়েস ইজ ওকে, থ্যাংক ইউ সো মাচ লিখেছে। শাকিন কেরানীগঞ্জ থেকে আমাদের সাথে আছে। আমি পাপিয়া ফ্রম টঙ্গী থেকে। হাই ভাইয়া, আমি নতুন বন্ধু, ভয় লাগছে বাট আরো ভয় পেতে চাই। স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। তার নামটি হচ্ছে রিমা। আমি কুড়িল বিশ্ব রোড থেকে। আই এম এভরি এনজয় দিস স্টোরি, এমনটা লিখেছে। প্রত্যেকটা গল্পই সে অনেক বেশি এনজয় করে এমনটা বলছে। ওকে, আরো ভয় পেতে চাই, সাথে থাকুন লিখেছে। তার নাম দীপু আছে আমাদের সাথে মহাখালী থেকে। আমি নতুন বন্ধু, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লিটন আছে আমাদের সাথে। লিটন চয়, আমার কাছে ঘটনা আছে, নিশ্চয়ই ফোন নাম্বার দিয়েছেন আমাদের ভৌতিক টিম, আপনার সাথে যোগাযোগ করবে। ভাইয়া, আমি কিশোরগঞ্জ থেকে শুনছি। আশা মাই ফেভারিট শো, এমনটাই বলছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে রাশেদ। আমি ইমন শুনছে আমাদেরকে, প্রোগ্রামটা আজকে প্রথম শুনছে। উজ্জ্বল সিলেট থেকে আসতে চাচ্ছে, নিশ্চয়ই যোগাযোগ করবে। আমাদের সাথে আছে শামীম ঢাকা থেকে, শুনছে। ভাই, আর ভয় পেতে চায়। হাই, আপনাদের স্টোরিগুলা আমার যে GF অনামিকা লাইক করে। অ্যান্ড ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আলামিন আছে আমাদের সাথে ঢাকা থেকে। ভৌতিক ভালো লাগে, তার নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি। নাম হচ্ছে তার রাজু ফ্রম টঙ্গী থেকে। ভাইয়া, ওকে, সে তার কাছে ঘটনা আছে, সে ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই যোগাযোগ করবে। জাবেদ আছে গাজীপুর থেকে। আমি আই এম ওকে, নতুন ফ্রেন্ড এমনটা বলছে। নূপুর আছে আমাদের সাথে এই মুহূর্তে। শুভ সিটি থেকে আছে আমাদের সাথে, ফার্স্ট টাইম শুনছি। ইমতিয়াজ শুনছে আমাদের সাথে এই মুহূর্তে। মনির শুনছে আমাদেরকে। সাব্বির হাসান, তুষার আমাদের শুনছে। তামিরুল মিল্লাত, ওকে, কামিল মাদ্রাসা থেকে শুনছে টঙ্গী থেকে, গাজীপুর থেকে। ওকে, আজকে প্রথম শুনছি, খুবই ভয় পাচ্ছে নাকি, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাকে স্বাগত জানাচ্ছে ভৌতিক 90.8। জাবেদ আছে আমাদের সাথে। এমনি নাইম খান আছে আমাদের সাথে। রিঙ্কু নরসিংদী থেকে লিখছে, সে অনেক বেশি মিস করছে, আমাদের অনেক মিস করছিল প্রোগ্রামটা। ভৌতিক ইজ দ্য বেস্ট হরর প্রোগ্রাম এমনটা বলছে। সাইদুল ধামরাই থেকে। রুমে লাইট অফ করে শুনছি, খুবই ভয় লাগছে। পিঙ্কু আছে আমাদের সাথে মুগদা থেকে। অস্থির এমনটাই লাগছে, এমনটাই তার কাছে নাকি লাগছে। আমরা রাশিদুল ইসলাম আছে আমাদের সাথে, শুনছে। কিং ফয়সাল জিন্দিরা থেকে শুনছে। ক্রিকেট পাগল শুনছে। রাকিব শুনছে এই মুহূর্তে। তুষার বাসাবো থেকে অনেকদিন ধরে শুনি, প্রথম আজকে SMS করলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। বেলাল আছে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে। ওয়াসাম শো এমনটা লিখছে। MD-FA জীবন নিউ বন্ধু বলছে আমাদের সাথে। সাগর আছে আমাদের সাথে। রিয়া ঢাকা থেকে লিখছে, আপনাদের দ্বিতীয় ঘটনাটি আমার খুবই অসাধারণ এমনটি বলছে। ঢাকা জুরাইন থেকে জাবেদ ফিরোজ ভাই, আমার ভালো লাগে প্রোগ্রাম আপনাদের শুনতে। প্রীতি আছে আমাদের সাথে, খুব ভয় লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকুন 2টো পর্যন্ত। আপনাদের এত ভালোবাসার, আপনাদের কথাবার্তাগুলি আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা সৃষ্টি করে আমাদের মধ্যে। আমাদের সাথে তানবীর মোহাম্মদপুর থেকে আজকের প্রথম শুনছি, স্বাগত জানাচ্ছি। রিবন আছে আমাদের সাথে। ওকে, রিতুল শুনছে আমাদের সাথে। এমডি কামরান আছে আমাদের সাথে। নয়ন আছে আমাদের সাথে। সাজ্জাদ লিটন আছে আমাদের সাথে। সাকিব আছে শুনছে। মাহি যাত্রাবাড়ি থেকে, অনেক ভয় লাগছে, থ্যাংক ইউ সো মাচ। গাজী
মালিক লিখেছে আমাদেরকে, মুরাল শুনছে আমাদের সাথে, মামুন ফোন নাম্বার দিয়েছে মুক্তা গাজীপুর থেকে, আমি নিয়মিত শুনি আপনাদের এই শোটা, আমার খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মুক্তা লিখেছে, তার নামটি হচ্ছে সুজন আছে আমাদের সাথে, আপন শুনছে, তুহিন শুনছে, রতন গাজীপুর থেকে, আমি একা একা শুনছি, খুবই ভয় লাগছে। মাহফুজ লিখছে, রিমন লিখছে এই মুহূর্তে, শাহিন আসতে চাচ্ছে গ্রানীগঞ্জ থেকে, ইমন সাভার থেকে, সাকিব এভাবে দেখতে পাচ্ছি, তুষার আমাদের সাথে রামপুরা থেকে শুনছে, শামিল শিকদার শুনছে আমাদের সাথে গাজীপুর থেকে, ওকে, সালিম শিকদার, মনীষা শুনছে মিরপুর থেকে, অনন্যা শুনছে, নাইম শুনছে, রিয়াও শুনছে, উজ্জ্বল শুনছে, সাদিক শুনছে আমাদেরকে এই মুহূর্তে, ইমন ফার্স্ট টাইম শুনছে আপনাদেরকে, আর রোহানা শুনছে যে লাইট অফ করে শুনছি, তোমার ভয়েস আরো বেশি ভয় পাইয়ে দিচ্ছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চেষ্টা করি আপনাকে ভয় পাওয়ার জন্য। সো রাত 2টো পর্যন্তই থাকুন ফিরোজ খানের সাথে। আপনাকে বলছে আপনার SMS গুলো নিয়ে ফিরবো। আমাদের সাথে কোন একটা বন্ধু তার ঘটনাগুলো রেকর্ড করে পাঠিয়েছে, আর আপনাকে বলছে যদি আপনার আজকের এই শোটা আপনার ভালো মন্দ, আপনার ভয় পাওয়া ভয় না পাওয়া এই ব্যাপার স্যাপারগুলো যদি আমার সাথে আপনি শেয়ার করতে চান, তাহলে নিশ্চয়ই আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি জয়নুল আবেদিন প্রিন্স বরগুনা থেকে বলছি, আর আমার বাসা হলো কুড়িগ্রাম। ওই কুড়িগ্রামের ঘটনাই বলছি। আমি বরগুনায় লেখাপড়া করি জন্য এখানে আসি। তাহলে আমার ঘটনাটা হলো আমার চাচাকে নিয়ে, নিজের চাচা। তো উনি ওনার 11 থেকে 12 বছর বয়স যখন, তখনকার ঘটনা। উনি একটু আর কি দুষ্ট প্রকৃতি ছিলেন এবং উনি মাদ্রাসা পড়তেন। তো একদিন মাদ্রাসা যাওয়ার পথে একটা বট গাছ পড়ে। ওই বট গাছের নিচে একদিন উনি প্রস্রাব করতে বসেন। তো প্রস্রাব করার পর উনি মাদ্রাসা যান। যাওয়ার পর মাদ্রাসায় যাওয়ার পর ওনার ফ্রেন্ডদের সাথে গল্প এবং ক্লাস করার পর এক ফাঁকে উনি অসুস্থ হয়ে পড়েন, মাথা ঘুরে পড়ে যান। তো ওনাকে ওনার টিচাররা আমাদের বাসায় দিয়ে যান। তো দেওয়ার পর উনি আর কি অ্যাবনর্মাল ব্যবহার করতে থাকেন। তো সবাই ভাবে হয়তো মাথা ঘুরে গেছে, এজন্য হয়তো তিনি অ্যাবনর্মাল ব্যবহার করতেছেন। তো কেউ গুরুত্ব দেয় না, এরকম যাচ্ছিল। কিন্তু রাত্রে বেলা ঘটলো একটা ঘটনা, সেটা হলো উনি যে পরিমাণ আর কি খাওয়া দাওয়া করেন তার থেকে দ্বিগুণ সেই দিন খাওয়া দাওয়া করছেন। সবাই এটাও আমলে নেয় না, যে ভাবে যে হয়তো ক্ষুধা লাগছে এজন্য তিনি খেয়ে ফেলছেন। তো খাওয়ার পর উনি ঘুমাইছেন। ঘুমানোর পর রাত্রে উনি যে ঘরে ঘুমান তো ওই ঘরের পাশে আমার বাবা মা ঘুমায়, তার পাশে আমার দাদুরা থাকে। তো রাত্রেবেলা উনি হঠাৎ করে ওনার টিনের সব, আমাদের ঘর টিনের, তো টিনের চালে অনেক শব্দ পাওয়া যায়। কিসের শব্দ কেউ বলতে পারে না। তো আমার দাদা বাবা মা বের হওয়ার পর টিনের উপরে দেখে কিছুই নেই, কিন্তু আবার শব্দটা তখন থেমে যায় আর কি। তো রাত্রে এরকম ঘটনা ঘটার পর পরের দিন আমার চাচা একটু আরো অ্যাবনর্মাল হওয়ার পর উনি সেদিন ওই মাদ্রাসা যাইতে পারে না। তো আমার দাদু আসলে বুঝতে পারে এই অ্যাবনর্মাল ঘটনাগুলো। তো উনি আমাদের এলাকার একজন অনেক ভালো ওঝা ছিল, ওনাকে ডাকেন। তো ডাকার পর উনি দেখেন আমার চাচুকে। তো দেখার পর উনি বলেন যে হয়তো কিছু আছে। তো উনি আবার অনেক জিন পালতো, তো ওনার জিনদের দ্বারা ওই কি হচ্ছে ওটা জানার জন্য আর কি ইয়ে করে। তো বলে যে আমার চাচু যে গাছের নিচে প্রস্রাব করছে, ওখানে নাকি জিন বাস করতো। তো এরকম হওয়ার পর উনি
অনেক তাবিজ কবর দেয়, কিন্তু কোনো কাজ হয় না। তো আরেকদিন অনেক অ্যাবনর্মাল এমন ব্যাপার করতেছিল যে উনি থাকবে না, উনি বট গাছে বলে যে আমি বট গাছে যাবো, ওখানে আমার থাকতে হবে, আমি বাড়িতে থাকবো না। তো আবার ওই ইয়েকে ওঝাকে আনা হয়, হুজুর, উনি একজন হুজুর, অনেক আলেম টাইপের। আনার পর উনি তখন এবার আর বলে যে তাহলে আমার জিনের দ্বারা ওকে হাজির করে অনেক মানে ইয়ে করতে হবে, তাড়াতে হবে। তো উনি ওনার জিনের দ্বারা ওই জিনকে হাজির করার পর ওই জিন বলে যে আমি বাসা ছিল ওখানে, আমি একে ছাড়বো না, একে আমি অনেক শাস্তি দিব। তো ওনার শাস্তি বলে যে না, অনেক ছোট বাচ্চা ভুল করছে, তো ছেড়ে দাও। অনেকে গ্রামের অনেকে আবার ভাবে যে এটা আসলে না, এটা ভুয়া ইয়ে, কিন্তু হুজুর বলে যে না, এটা ঠিক। তুমি ওই লোকগুলো বলে যে তাহলে আমাদের কিছু প্রমাণ দিতে হবে। প্রমাণ কি দিবে? তো হুজুর বলে যে আচ্ছা তোমাকে যাইতে হবে, অনেক ওকে ইয়ে করে, ওই দিনকে শাস্তি দেয়। তো শাস্তি দেওয়ার পর বলে যে তুমি এই আমাদের বাড়িতে একটা আম গাছ ছিল, তো ওই আম গাছের ডাল একটা ভাঙে দিতে হবে। তো মনে করেন যে ওই আম গাছের ডাল বলে যে না, আমাকে যত শাস্তি দেওয়া দাও আমি করতে পারবো না, কারণ যদি করি আমাকে যে শাস্তি দিয়েছো এই কাজ করাবো, তোমার অনেক ক্ষতি। হুজুর বলে যা আমার যা পারিস করিস। তো করার পর উনি ডালটা ভাঙিয়ে দিয়ে চলে যায় এবং আমার চাচ্চু ভালো হয়ে যায়। তো এই ঘটনা কিছুদিন পর আমার ওই যে হুজুর বা ওঝা টাইপের উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এই 4-5 দিন পর অসুস্থ হওয়ার পর উনি আর কি অসুস্থ হয়। তারপর অসুস্থ থেকে যখন উনি একটু একটু সুস্থ হবেন, তখন সব খেয়াল করলেন উনি ওনার একটা পা একটা হাত প্যারালাইজড হয়ে আছে। তো হওয়ার পর ওইভাবে চলতেছিল দিনকাল, অনেকদিন সুস্থ ছিল ওই প্যারালাইজড হওয়ার পর। কিন্তু হঠাৎ করে একদিন কোনো অসুস্থ না কিছু না, হঠাৎ তিনি মারা যান। কেউ বুঝতে পারে না, রাত্রেবেলা উনি শুয়েছেন, খাওয়া দাওয়ার পর হঠাৎ মারা যায়। তারপর সবাই ভাবে যে এটা কি ব্যাপার, কি ধরনের ঘটনা ঘটলো হুজুরের সাথে। তো আমরা তো মানে আমরা এবং আমাদের কিছু লোক সংখ্যা জানে, তো ওনার সাথে আসলে কি ঘটছিল আসলে এর ব্যাখ্যা ওই হুজুরও দিতে পারে না। সো এই ছিল আমার ঘটনা। ভৌতিক 90.8 আরো একটিবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছেন নেশন রেডিও 90.8 FM, আর এই মুহূর্তে আপনার সাথে আছে ফিরোজ খান ভৌতিক 90.8 নিয়ে। আর আমি রাত 2টা পর্যন্ত আপনার সাথে থাকবো। আর সময় হচ্ছে এই মুহূর্তে রাত 1:26। আর আপনাকে বলছি আজকের ভৌতিক আপনি নিশ্চয়ই শুনছেন। আপনার মতামত আমরা প্রত্যাশা করি, প্লিজ আপনার মতামত লিখে পাঠাবেন। লিখুন আপনার আজকে ঘটনাগুলো কেমন লাগছে। আপনার কাছে যদি কোনো ঘটনা থাকে সেই ঘটনা লিখে পাঠাতে পারে, আমি সেই পদ্ধতিগুলো আপনাকে নিশ্চয়ই জানাবো। এই মুহূর্তে যদি আপনি SMS এর মাধ্যমে আপনার ঘটনাটি আমাদেরকে, আপনার আজকে এই শো নিয়ে যদি আপনার মতামত আমাদেরকে লিখে পাঠাতে চান, লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে লিখেছে। তার আগে একটুখানি বলতে চাই, যদি আপনার কাছে এরকম কোনো ঘটনা থাকে যে ঘটনাটি আমরা এখান থেকে অন এয়ার করবো, সেই ঘটনাটি আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন facebook.com/bhautik90.8। সেখানটায় গিয়ে ইনবক্সে আমাদের যে পেজ আছে সেখানে গিয়ে আপনি ইনবক্সে বাংলায় সুন্দর করে আপনার ঘটনাটি লিখে পাঠাবেন, এমনটাই প্রত্যাশা করি। রনি হাসান আছে আমাদের সাথে কামরাঙ্গীর চর থেকে। আমি আজ প্রথম শুনছি,
অনেক ভয় পাচ্ছি। আমাদের সাথে বিল্লাল আছে আমাদের সাথে শ্যামপুর থেকে, মনির রামপুরা থেকে, ফিরোজ ভাই নিউ শুনছি, ভয় লাগছে, আই লাভ ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফাগুন মিরপুর 1 নম্বর থেকে শুনছে আমাদেরকে এই মুহূর্তে, শুনছে হাসান ব্ল্যাকবেরি ফোন দিয়ে আমাদেরকে শুনছেন, নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এর। নাইম আছে আমাদের সাথে, আমার কাছে ঘটনা আছে বলতে চাই। নিশ্চয়ই আমি যেই ওয়েগুলো বলেছি নিশ্চয়ই আপনি সেগুলো সেই নিয়মে অনুযায়ী আমাদের কাছে ফোন নাম্বার লিখে পাঠান, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। অল টাইম আছে আমাদের সাথে এই মুহূর্তে শুনছে ঢাকা থেকে, সে আর তার ওয়াইফ ঢাকা থেকে শুনছে, সে আর তার ওয়াইফ মালা আমাদেরকে একসাথে শুনছে। মনেই শুনছে আমাদেরকে এই মুহূর্তে, বিল্লাল শুনছে শ্যামপুর থেকে, এমডি হজরত শুনছে আমাদের সে টঙ্গী থেকে, অনেক ভয় লাগছে শুনছে রাতুল, শিপাত শুনছে, বিগ সুলতান শুনছে আমাদেরকে এই মুহূর্তে, রুবেল শুনছে আমাদের সাথে। ওকে, সে শুনছে অনেক ভয় পাচ্ছে, খুব এক্সাইটেড। সেলিম মিরপুর থেকে সে ফোন নাম্বার দিয়েছে, আসতে চাচ্ছে। আরমান তেজকা লতিফ হল থেকে, আমি নিয়মিত ভৌতিক শুনি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকুন। প্রেমা আছে আমাদের সাথে এই মুহূর্তে, লিখেছে শুনছি খুব ভালো লাগছে, ভয় পাচ্ছি তোমার ঘটনাগুলো। ওকে, লিখেছে তার নামটি হচ্ছে মিলন। মনি আমাদের সাথে আছে, ফোন নাম্বার দিয়ে। শিপন লিখেছে তোমার ফেসবুক আইডি, তার নামটা বলো। ওকে, নিশ্চয়ই কোন একটা সময় বলবো। লিখেছে আরাফাত আমাদের সে শুনছে, ফিরোজ খান, ওকে ভাল লাগছে শুনতে, ভয় পাচ্ছে। আব্দুল্লাহ আছে আমাদের সাথে গাজীপুর থেকে, সবুজ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুনছে, হৃদয় শুনছে এই মুহূর্তে আমাদের সাথে আছে, ব্রিমি শুনছে আমাদের সাথে গাজীপুর থেকে, লিখেছে তুমি আর কখন কখন শো করো। আমি হচ্ছি শো করি প্রতি রবি আর সোমবার রাত 11টা থেকে রাত 2টো পর্যন্ত, আর ফ্রাইডেতে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত আপনাদের সাথে থাকে। সো সেই সময়টা যদি আপনি টিউন করেন নিশ্চয়ই ফিরোজ খানকে শুনতে পাবেন। সিলেট থেকে আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে অসাম লাগছে, তার ভয়েসে শুনে তার ভাল লাগছে, তার নামটি লিখে নেয়, আচ্ছা পুলা, এমনটাই সিলেটি পুলা। ওকে, এনি আছে আমাদের সাথে আজিমপুর থেকে, কাউসার আছে আমাদের সাথে, রফি এই মুহূর্তে শুনছে, আমি রাজবাড়ি থেকে তার শুনছি। ওকে, এসএমএস পড়তে বলছে, এমডি রাব্বি আছে আমাদের সাথে, রাহাত শুনছে এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে যে গল্পটির জন্য, যে সাহিত্যিক ঘটনাটির জন্য আপনারা ওয়েট করেন, সেই ঘটনায় চলে যাব। সো এই ঘটনাটি শুনুন আর আমাদেরকে লিখুন, আর আপনার কাছে যদি কোনো ঘটনা থাকে নিশ্চয়ই সেই ঘটনাটি facebook.com/bhautik90.8 সেখানটায় ইনবক্সে গিয়ে লিখে পাঠাবেন। আর এই মুহূর্তে যদি আপনার মতামত লিখতে চান তাহলে লিখুন AR স্পেস আপনার নাম, আপনার লোকেশন, আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। সাহিত্যিক এই গল্পটি শুনেই আমরা ফিরছি একেবারে শেষবারের মতো, শুনে থাকুন। বাতাস কেটে এগিয়ে চলছে হিরো স্নেক। 4 স্ট্রোক ইঞ্জিন বলে বেশ সুবিধা মতো লং রুটে ড্রাইভ করা যাচ্ছে। রাত বাড়ার আগেই আশা করছি ধনবাড়ি পৌঁছে যেতে পারবো। মোটামুটি মাঝরাতে পৌঁছে নাদিয়া রনিকে চমকে দেবার ইচ্ছা আমার। আরেকির চিপা আড্ডাতে তাদের আমন্ত্রণ আসলেই ছিল আন্তরিক। আরেকির চিপা হচ্ছে আমাদের বুয়েট লাইফের একটা কমন আড্ডা। আর্কিটেকচার বিল্ডিং এর পেছনে গাছে ঢাকা নির্জন জায়গাটা আড্ডা দেওয়ার জন্য ছিল আদর্শ। থিওরি অফ মেশিন আর স্ট্যাবিলিটি ক্যালকুলেশনের জটিল চ্যাপ্টারগুলো সলভ করার ফাঁকে ফাঁকে এসে সবাই জমায়েত হতাম আর্কির চিপাতে। আড্ডাটা বেশিরভাগ সময়ই জমে উঠত রনি আর নাদিয়ার ডাইনামিক স্ট্যাবিলিটি ক্যালকুলেশনের জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে।
বইয়ের পাগল শিবলিও নতুন নতুন কাহিনী বলে কিংবা বানিয়ে জমিয়ে রাখত আড্ডাটা। আড্ডা আর রনি নাদিয়ার জম্পেশ প্রেম দেখতে দেখতেই কেটে গেল বুয়েট লাইফটা। নাদিয়া পড়ত সিভিল ডিপার্টমেন্টে, আর রনি আমাদের সাথে মেকানিক্যালে। রেজাল্ট অবশ্য নাদিয়ারই ভালো হলো। এতে খুব একটা অবাক হলাম না, কারণ রনিকে দেখতাম পরীক্ষার আগেই হিট ট্রান্সফারের অঙ্ক করতে গিয়ে নাদিয়াকে হার্ট ট্রান্সফারের থিসিস লেখাতো। সবাই অবাক হলাম যখন দেখলাম আমরা বইয়ের থেকে বের হয়ে যখন চাকরির ধান্দায় ঘুরছি, ঠিক তখন নাদিয়া রনি ধাম করে বিয়ে করে হানিমুনের প্ল্যান করছে। পাশ করার পর বছর খানেক কেটে গেল। আবার সবাই একসাথে হলাম আরকিরি চিপায় অনেকদিন পরে। প্রধান আকর্ষণ রনি নাদিয়া। অবশ্য এখন ওরা স্বামী স্ত্রী। খুব দুষ্টামি করলাম আমরা। নাদিয়াকে বললাম, ভাবি চকবার খাওয়ান। চকবারের পালা শেষ হলে আবার রনিকে বলছি, দোলা ভাই ঠান্ডা খাওয়ান। হাবিব বলল, কিরে নাদিয়া, রনির সাথে কেমন জমেছিস? ওর ভঙ্গিতে বিপজ্জনক কিছু টের পেয়ে নাদিয়া থামিয়ে দিল। না না, তোদের আর এগোতে দেওয়া যাবে না। তোদের তো আর স্টেশন নাই, কখন কি বলে বসবি। রনি বলল, আয় না দোস্ত, তোরা একবার ধনবাড়িতে আমাদের সংসার দেখে যাবি। সুন্দর একটা রাজবাড়ি আছে, ওখানে পিকনিক করা যাবে। শিবলির দিকে তাকিয়ে যোগ করল, তুই তো বেশ থ্রিলার টিলার পড়িস, ঘুরে আয়, বেশ থ্রিল পাবি। আমাদের বাড়ির পাশেই একটা সুন্দর বাড়ি আছে, পুকুরওয়ালা, বিশাল বাড়ি। তোর মাসুদানা সিরিজের রাইটারের এক রিলেটিভের বাসা, গেলে পরিচয় করে দেব। আরো অনেক কিছুর লোভ দেখালো তারা। আজ টাঙ্গাইলের ঘাটাইলে একটা অফিসিয়াল কাজে এসেছিলাম। কাজ সেরে চলে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো রনি নাদিয়াকে একটু চমকে দিলে কেমন হয়। মোটর সাইকেলে বেশিক্ষণ লাগবে না ধনবাড়ি যেতে, রাস্তাও মোটামুটি ভালো। একটানে গেলে রাত 10টা-11টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। যাত্রার ক্লান্তি দেহে ভাবলাম গিয়েই গোসল করে ফ্রেশ হয়ে জমি আড্ডা দেব। কিন্তু আমার কপাল মন্দ। তখন আমি কল্পনাও করতে পারিনি যে কি ভয়ঙ্কর একটা রাত আমার সামনে। আসলে সবই ভাগ্যের লিখন। নলে ঘাটাইল সেনানিবাস পাশ কাটিয়ে কেন আমি ধনবাড়ির রাস্তা ছেড়ে মধুপুর জঙ্গলের রাস্তা ধরব? হঠাৎ করেই আমার বাইক যক্ষা রোগীর মতো কাশতে শুরু করল। ভাবলাম স্পার্ক প্লাগ কিংবা অন্য কোথাও ময়লা জমেছে। এটা সেটা নাড়াচাড়া শুরু করলাম। কিভাবে কি হলো জানি না, হঠাৎই ইঞ্জিন সচল হয়ে গেল। হাত ছেড়ে বাঁচলাম। একটু সামনে এগোতেই একটা দোকান চোখে পড়ল। সিগারেটে ধরিয়ে জিজ্ঞেস করলাম, ধনবাড়ি কত দূর? উত্তর শুনে ভীষণ হতাশ হলাম। এটা ধনবাড়ির রোড না, ধনবাড়ি ডান দিকে। আমি বামে চলে এসেছি। ভাবলাম বনের ভেতর দিয়ে যে রাস্তা আছে সেটা পার হয়ে আবার ডানের রাস্তা ধরব। আর এখানেই আমি জীবনের চরম বোকামি করলাম। বনের ভেতর দিয়ে মাইল 2 এগিয়েছি, দেখলাম রাস্তা শুরু হয়ে এসেছে।
সেই সরু রাস্তা দিয়ে কতক্ষণ চলেছি ঠিক বলতে পারবো না, তবে মনে হচ্ছিল অনন্তকাল চলছি। আসল দুর্ভোগ শুরু হলো যখন বাইকটা কয়েকবার ঝাঁকি খেয়ে স্থির দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, কোনো কাজ হলো না। চারিদিকে কোথাও জনমানবের সাড়া নেই, কোনো আলো দেখা যাচ্ছে না। আমি খুব একটা ভীতু নই, তবু কিসের এক অজানা অমঙ্গল আশঙ্কায় বুক কেঁপে উঠল। কিসের এক অদৃশ্য ইঙ্গিতে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। বাইক ছেড়ে নড়তে চাচ্ছি না, কিন্তু অদৃশ্য হাতছানির কাছে যেন আমি অসহায়, না চাইলেও এগিয়ে যাচ্ছি। সামনে একটা টিলা, টিলাটা পাশ কাটিয়ে ওপাশে যেতেই পরম স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। আমি যার প্রত্যাশা করছিলাম ঠিক সেই জিনিসটাই পেয়ে গেলাম। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে আলো আসছে চুইয়ে চুইয়ে। আলোর দিকে এগিয়ে গেলাম। অজানা আশঙ্কাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সামনে এগিয়ে চোখে পড়ল আলোর উৎস। একটা পুরানো ধাঁচের বাড়ি। দেয়ালের কাজ দেখে বোঝা গেল একসময়ের খুব জৌলুস ছিল। মোটামুটি বেশ বড়ই বাড়িটা। যদিও অস্বাভাবিক তেমন কিছু চোখে পড়ল না, তবে কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব। পরে খেয়াল করলাম বাড়ি সহ আশেপাশের সমস্ত অঞ্চলটাতে চাঁদের আলো পড়ছে না। একখণ্ড মেঘ মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। দরজার কড়া নাড়ালাম। শক্ত মজবুত লোহা কাঠের দরজা। ভিতর থেকে কোনো সাড়া পেলাম না। এবার ডাকলাম শব্দ করে, ভিতরে কেউ আছেন? বলছি, ভিতরে কেউ আছেন? কোনো সাড়া নেই। ভালো করে খেয়াল করলাম দালানটা। শ্যাওলা পড়ে গেছে। আলো আসছিল একটা জানালা দিয়ে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। ভাবছি প্রচন্ড জোরে আঘাত করব দরজায়। হয়তো ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় হালকা একটা আওয়াজ পেলাম। পা ঘষ্টানোর শব্দ। পরক্ষণেই দরজার খিল খোলার শব্দ। ধীরে ধীরে খুলে গেল দরজা। যাকে সামনে দেখলাম তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি। মোমবাতি হাতে একজন আদিবাসী মহিলা দাঁড়িয়ে আছে। অপূর্ব সুন্দরী, চোখগুলো বড় বড়। মনে হচ্ছে সাজগোজ করে মহিলা কারো জন্য অপেক্ষা করছিল। ঘুমের রেশ মাত্র নেই তার চোখে। আমাকে দেখে মৃদু হাসল, আমন্ত্রণের হাসি। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। ভুল দেখছি না তো? মহিলার বয়স 20 থেকে 25-এর মধ্যে। মহিলা না বলে তরুণী বলাই বোধহয় ঠিক হবে। পরনে তার খুব স্বল্প বসন। 2 প্রস্থ কাপড় দিয়ে ঢেকেছে উপর এবং নিচের অংশ। মাঝখানে নাভি এবং তার চারপাশের বিপজ্জনক কিছু অংশ অনাবৃত। কোনো মতে নিজেকে সম্বরণ করে আমার সমস্যার কথা তাকে বোঝাতে শুরু করলাম। তরুণী আমার কথা বুঝলো কিনা বোঝা গেল না। স্মিত হাসলো কেবল। ইঙ্গিতে আমাকে
ভেতরে ঢুকতে বলল। আমি ঢুকতে সে আমাকে গা ঘেঁষে পাশ কাটালো দরজা বন্ধ করার জন্য। হালকা একটা গন্ধ পেলাম, কোনো বিদেশি সেন্টের গন্ধ নয়, বন্য মাদকতাপূর্ণ গন্ধ। একটা নরম দুর্লভ স্পর্শে পুলকিত হলাম। ভেতরে ঢোকার ইঙ্গিত করল তরুণী। ছোট টেবিলটার উপর রাখা বাতিটি নিয়ে ভেতরে ঢুকে গেল মেয়েটি। আমি তাকে অনুসরণ করলাম। ভেতরের রুমে তেমন কোনো আসবাবপত্র নেই, কেবল একটা সিঙ্গেল খাট, তার উপর ছোটখাটো এক বৃদ্ধ মহিলা শুয়ে আছেন। আমাকে দেখে কোনো কথা বললেন না, তবে আমাকে দেখে যে খুশি হয়েছেন বোঝা গেল তার চোখে আনন্দের ঝিলিক দেখে। বৃদ্ধার সাথে কি যেন কথা বলল আমার পথপ্রদর্শক মেয়েটি, উপজাতীয় ভাষা, আমি কিছুই বুঝলাম না। বৃদ্ধা আমাকে হাত ছেড়ে দিয়ে কাছে ডাকলেন। বিছানার কাছে গিয়ে একটা উৎকট দুর্গন্ধ টের পেলাম। বৃদ্ধা আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন, তারপর ইশারায় মেয়েটির সঙ্গে যেতে বললেন। ও বাবা, মেয়েটি আমাকে খুব আন্তরিকভাবে দোতলার একটা ঘরে নিয়ে এলো। বাড়িটি আসলে দোতলা এতক্ষণ বুঝতে পারিনি। মাথার উপরে বাড়ির ছাদ। মেয়েটির দিকে তাকালাম, সে চোখের তারায় ঝিলিক তুলে স্মিত হাসল। তারপর ইশারায় এখানে থাকতে বলে বেরিয়ে গেল। যাওয়ার আগে কি আমাকে কোনো ইঙ্গিত করে গেল? ঘুরে ঘুরে দেখলাম ঘরটি, তেমন আসবাবপত্র নেই। একটা সেগুন কাঠের পুরানো দিনের খাট, অনেক ডিজাইন করা খাটটি। দেয়াল বরাবর দুটি চেয়ার, এক কোণে খুব ভারী একটা টেবিল, টেবিলের উপর ধাতব বাতিটা। মেয়েটি এটা বহন করে নিয়ে এসেছে। হঠাৎ মনে পড়ল দোতলায় ওঠার প্যাসেজটা বাতি ছাড়া খুব বিপজ্জনক। মেয়েটি অন্ধকারে নামবে কি করে? একটা দুর্ঘটনা ঘটতে পারে ভেবে বাতিটি নিয়ে মেয়েটিকে সাহায্য করার ইচ্ছে হলো। আর তখনই ব্যাপারটা খেয়াল করলাম। কি খেয়াল করলাম জানে? বাতিটি সম্ভবত ব্রোঞ্জের তৈরি। হাতে তুলে নিতে গিয়ে অবাক হই ভীষণ। প্রচন্ড ভারী বাতিটি। দোহাতে তুলতে চেষ্টা করি, অসম্ভব, 1 ইঞ্চিও নড়ানো গেল না। অথচ এটা এতক্ষণ মেয়েটি এক হাতে নিয়ে দিব্যি ঘুরে বেরিয়েছে। খেয়াল করলাম ভালো করে টেবিলের সাথে এটা আটকানো কিনা। তা তো ভাবলাম মেয়েটাকে ডেকে জিজ্ঞেস করব রহস্যটা কি। দরজা টান দিয়ে দেখি তা ওপাশ থেকে বন্ধ। ঘরের অন্য পাশে আরেকটি দরজা, সেটিও বন্ধ। ভাবলাম মেয়েটি একা, আমি তার একাকিত্বের সুযোগ দিতে পারি ভেবে হয়তো দরজা আটকিয়ে দিয়েছে। যাক, ক্লান্ত হয়ে পড়েছি বেশ, ঘুমানো দরকার। মৃদু আলোতে কাপড় ছাড়লাম। শুতে যাওয়ার আগে ভীষণ ইচ্ছে হলো গোসল করার। ঘরের অপর দরজাটা হয়তো গোসলখানা। দেখি চেষ্টা করে খোলা যায় কিনা। আমার কাছে অফিসের এক গোছা চাবি আছে, বাসারও কিছু চাবি আছে। সেগুলো দিয়ে চেষ্টা করলাম এবং দরজা খুলে গেল। খুব স্বস্তি পেলাম, কারণ এটা গোসলখানাই। বাতির খোঁজ করলাম, কারণ ধাতব বাতিটি নড়ানো আমার পক্ষে অসম্ভব। নিশ্চয়ই কোনো কৌশল আছে। অনেক খুঁজেও আলোর ব্যবস্থা হলো না। অগত্যা অন্ধকারে গোসলের জন্য তৈরি হলাম।
প্যান্ট খুলে টাবে নামলাম। সঙ্গে সঙ্গে আমার দম আটকে এলো। হায় আল্লাহ, এ কি! টাবটার চারদিক আর তলাটা কেমন পিচ্ছিল। সঙ্গে সঙ্গে মনে হলো হে রক্ত, হয়তো মানুষের। লাফিয়ে উঠে এলাম। মুহূর্তের জন্য হয়তো জ্ঞান হারিয়ে ফেললাম। হুঁশ হলে খেয়াল করলাম আমার সারা শরীর রক্তে লাল হয়ে আছে। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, যে করেই হোক আলোটা আনতে হবে। শোবার ঘরে এসে বাতিটা সরানোর কায়দা খুঁজতে লাগলাম। কিছুতেই আটকানো নেই বাতিটা। মোটামুটি একটা পানি খাওয়ার জগের মতো বড় বাতিটা। অনেক চেষ্টা করে বাতির ওজনকে পরাস্ত করলাম। টেনে টুনে নিয়ে এলাম গোসলখানায়। যা ভেবেছিলাম তাই। রক্ত আর রক্ত, মানুষেরই রক্ত। কারণ এক কোণে পড়ে আছে তারই নমুনা দুটি লাশ। দুজনেই সম্ভবত উপজাতীয়। কিছুটা বিকৃত লাশ দুটি। রক্ত বের করার জন্য বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি করা হয়েছে। আমার চিন্তা শক্তি গুলিয়ে গেছে। বিমোহ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। কিছুটা ধাতস্থ হলে প্রথমেই তোয়ালে দিয়ে মুছে নিলাম রক্ত। শোবার ঘরে আসতেই মনে হলো এতক্ষণ যা দেখেছি সব স্বপ্ন। কিন্তু তোয়ালেতে রক্তের ছোপ, তাকে অস্বীকার করি কি করে? তার মানে এই জল জ্যান্ত সত্য, অত্যন্ত ভয়ঙ্কর সত্য। কতক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের মনকে সংযত করার চেষ্টা করলাম। তারপর আস্তে ধীরে কাপড় পরে নিলাম। আশেপাশে আছে মূর্তিমান আতঙ্ক। কোনো মতে আর বসে থাকা যায় না। লাশের যে অবস্থা তাতে স্পষ্ট যে শরীরের সমস্ত রক্ত নিংড়ে নেওয়া হয়েছে। এতক্ষণ স্পষ্ট হলো বাড়ির বাসিন্দাদের আচরণ। মাঝরাতে একা এক রমণী কি করে একজন অচেনা সমর্থ পুরুষকে আমন্ত্রণ জানিয়ে ঘরে তোলে? বৃদ্ধার চোখ আমাকে দেখে কেন খুশির ঝিলিক খেলেছিল? হয়তো বৃদ্ধার কিংবা মেয়েটির জন্য রক্ত কোনো অপরিহার্য আহার্য। হয়তো আমিই তাদের পরবর্তী শিকার। শিউরে উঠলাম, দৌড়ে গেলাম জানালার কাছে। এতক্ষণ এটার দিকে নজরই পড়েনি আমার। কিন্তু হতাশ হলাম, শক্ত পাল্লায় পেরেক ঠোকা। খোলা যাবে হয়তো, কিন্তু প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। দরজার কাছে দৌড়ে গেলাম। বাইরে থেকে বন্ধ, অর্থাৎ আমি বন্দী। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে আছি। এমন সময় পায়ের আওয়াজ। আওয়াজটা ক্রমশই এগিয়ে আসছে। দরজার সামনে এসে থেমে গেল। মহা আতঙ্ক ভর করেছে আমার মধ্যে। বুকের ঢিপ ঢিপ শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। কপালের শিরা লাফাচ্ছে। খট করে দরজাটা খুলে গেল। সামলে নিলাম নিজেকে। দরজায় মেয়েটি দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। বুকের কাপড়ের গিট খুলতে ব্যস্ত হল। আমি সাহস করে বলে উঠলাম, প্রচন্ড ঘুম পাচ্ছে আমার, 1 ঘন্টা ঘুমোতে পারি কি? জোর করে হাসি ফোটালাম মুখে। সে আমার কথা কি বুঝলো জানি না। স্মিত একটু হাসল, তারপর উল্টো ঘুরে চলে গেল। যাওয়ার আগে দরজাটা বন্ধ করতে ভুলল না।
মেয়েটা চলে যাওয়ার পরই নিজেকে ধিক্কার দিলাম। কেন যে ওকে কাবু করে পালালাম না? আসলে তাকে দেখেই আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। তাছাড়া বাতিটা যে এক হাতে নিয়ে এসেছে তার নিশ্চয়ই শক্তি প্রচুর। হয়তো পারতাম না। সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ ক্রমেই পিছিয়ে গেল। পালানোর উপায় খুঁজতে লাগলাম। চারপাশটা ভালো করে দেখা দরকার। বাতিটা রয়েছে গোসলখানার দরজার কাছে। আবার অনেক কষ্টে সেটা বয়ে আনলাম। চারপাশটা ভালো করে দেখার জন্য ভারী বাতিটা খাটের উপর রাখলাম। খাটটা কি কিছুটা দেবে গেল বাতিটার ভারী? ঘটনার আকস্মিকতায় ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইলাম। খেয়াল করিনি এতক্ষণ খাটের উপরের ছাদটা থেকে অত্যন্ত তীক্ষ্ণ সুচালো তিনটি ধাতব রডের মতো ঝুলেছিল। বাতিটার ভারে সম্ভবত খাটের সাথে পাতা কোনো ফাঁদের মুখ খুলে গিয়েছিল। ধাতব বস্তু তিনটি প্রবল বেগে নেমে এলো। সেই সাথে পাশের দেয়াল থেকেও দুটি ধাতব শলাকা তীর বেগে বেরিয়ে এলো। বুঝলাম খাটের মধ্যে বসলে কিংবা শুলে একটা না একটা শলাকা আমার গায়ে লাগতই, নিশ্চয়ই বিষ মাখানো। নিতান্ত কপাল খুঁড়েই বেঁচে গেলাম। ঘরের মাঝখানে দাঁড়িয়ে হতাশ ভাবে এদিক সেদিক তাকাচ্ছি। এমন সময় সিঁড়িতে পায়ের আওয়াজ। দ্রুত এগিয়ে আসছে দরজার দিকে। হয়তো এটা আমার উত্তেজিত স্নায়ুর জন্য শুনছি, কিন্তু পরক্ষণে দরজা খোলার শব্দ। তাড়াতাড়ি এগিয়ে এক লাথিতে বাতিটা খাট থেকে ফেলে দিলাম। ভয় পেলে চলবে না। সাহস করে বাথরুমে ঢুকে পড়লাম। দরজার সামান্য ফাঁক করে দেখতে লাগলাম কি ঘটে। বাতিটা পড়ে গেলেও নেভেনি। চাদরে ঝুলে থাকা প্রান্তে আগুন ধরে গেছে। প্রথমে ঢুকলো মেয়েটা, কালো একটা কাপড়ে সমস্ত শরীরে ঢাকা। মেয়েটার পিছনে বৃদ্ধা, তারও পোশাক একই রকম কালো। দ্রুত তারা এগিয়ে গেল বিছানার কাছে। মেয়েটার হাতে একটা বিশাল রামদা। খাটের উপর আমার দেহটা না পেয়ে দুজনেই আমাকে এদিক সেদিক খোঁজা শুরু করলো। বৃদ্ধার হাতের মোমবাতির আলোতে দেখলাম মেয়েটিকে এখন আর কমনীয় সুন্দরী লাগছে না, বরং ভয়ঙ্কর হিংস্র লাগছে। আমি মরিয়া হয়ে এদিক সেদিক পালানোর উপায় খুঁজতে লাগলাম। কমোডের উপর সিস্টার্নের পাশ দিয়ে একটা স্কাইলাইট দিয়ে তারার আলো দেখা যাচ্ছে। সময় অত্যন্ত অল্প। ঝট করে কমোডের উপর উঠে সিস্টার্নটা ধরে তার উপরে উঠে পড়লাম। আর ঠিক তখনই বাথরুমের দরজা খুলে গেল। আমার ঠিক নিচে এসে মেয়েটি রামদা উঁচিয়ে বিভৎস চিৎকার করছে। তার কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মেয়েটা বাংলায় বলে উঠল, নেমে আয়, রক্তের মানুষ, রক্ত দিয়ে যা। ভয়ে আমার শরীরের রোম খাড়া হয়ে গেল। কনুইয়ের গুঁতোতে স্কাইলাইটের কাছের জানালা ভেঙে ঝাঁপিয়ে পড়লাম। যা থাকে কপালে সাই করে বাতাস কেটে পড়লাম নরম কিসের ওপর। এটা একতলার ছাদ। আতঙ্কের উপর আতঙ্ক। ছাদের উপর বিছিয়ে আছে একরাশ গলিত মৃতদেহ। তারই একটার উপর পড়েছি আমি। লাশগুলোর কোনোটা পুরনো, কোনোটা সদ্য মৃত। সম্ভবত সবাই ছিল আমারই মতো এক রাতের অতিথি। ছাদের চারপাশের রেলিংটা বেশ উঁচু। চেষ্টা করতে লাগলাম সেটা টপকাবার। এর মধ্যে দেখি স্কাইলাইট দিয়ে মেয়েটি বেরিয়ে আসছে। ছাদে মেয়েটির পা যখন স্পর্শ করলো ঠিক তখনই আমি রেলিং এর উপর শরীরটা তুলে নিতে পারলাম। মেয়েটি প্রচন্ড উল্লাসে রামদা দোলাতে দোলাতে আমার দিকে দৌড়ে এলো। ভয়ঙ্কর একটা আঘাত অনুভব করলাম হাতে।
পরক্ষণে অনুভব করলাম নিচে পড়ে যাচ্ছি আমি। পড়ে উঠে দাঁড়ালাম কোনো মতে। অন্ধকারে কোন দিকে দৌড়াচ্ছি বুঝতে পারলাম না। কতক্ষণ দৌড়েছি জানি না, তবে জানি জ্ঞান হারানোর আগ পর্যন্ত থামিনি। ঘাটাইল সিএমএইচে জ্ঞান ফিরলে রনি আর নাদিয়া জানতে চাইল সমস্ত ঘটনা। নাদিয়া আরো সুন্দর হয়েছে। অবশ্য সে আগে থেকেই সুন্দর। একবার বুয়েটে লেভেল পড়তে রানী নির্বাচিত হয়েছিল সে। আমি ওদের বললাম না ভয়ঙ্কর সে কথা। বললে এটাকে ওদের কাছে আর কির চিপা এর চাপা মনে হবে। অবশ্য পরদিন পেপারে একটা খবর পাওয়া গেল, মধুপুর জঙ্গলে অগ্নিকাণ্ড, অনেক গাছ, সেই সাথে একটা পুরানো বাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অনুমান করা হচ্ছে 20-25 জন মানুষ ভস্মীভূত হয়েছে। মৃতদেহ পুড়ে কয়লা হয়ে গেছে। কেবল কিছু ধাতব তৈজসপত্র ছাড়া কিছুই শনাক্ত করার উপায় নেই। আশ্চর্য রকম ভারী কিছু জিনিস আবিষ্কৃত হয়েছে। একটি ব্রোঞ্জের বাতি পাওয়া গেছে, যার ওজন প্রায় 50 কেজি। Asian Radio, 90.8 FM. ভৌতিক 90.8। হ্যালো বন্ধুরা, একেবারে শেষবারের মতো আপনাকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি। আপনি শুনছেন নেশন রেডিও 90.8 FM, যেখানটায় এই মুহূর্তে আপনার সাথে আছে ফিরোজ খান। ভৌতিক 90.8 এই শো থেকে ফিরোজ খানকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে যাবার আগে বলে দিতে চাই কোন কোন বন্ধুগুলা একেবারে শেষবারের মতো আমাদের সাথে জয়েন করেছে। ডিজে সাদিক লিখেছে, ভাইয়া